জি, আমরা শুরু করি। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত আমাদের মেন্টর, প্রিয় সিনিয়র ভাইয়া আপু এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলে অনলাইনে যুক্ত আমার শ্রদ্ধেয় প্রিয় সহযোদ্ধা ভাই আপুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জেনেসিস এফসিপিএস মিড টার্ম সার্জারি রেগুলার ব্যাচ 2 জুলাই 2026-এর ওরিয়েন্টেশন ক্লাসে। এই প্রোগ্রামে মডারেটর হিসেবে আমি আছি ডক্টর মোহাম্মদ শাহরিয়ার আরিফিন। বর্তমানে আমি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র নিটোর আগারগাঁও ঢাকাতে এফসিপিএস অ্যাডভান্স ট্রেনি হিসেবে কর্মরত আছি। পাশাপাশি জেনেসিস মিড টার্ম প্রোগ্রামে মেন্টর হিসেবে যুক্ত আছি। তো আজকের আয়োজনের উদ্দেশ্য খুবই পরিষ্কার। আমরা যারা জুলাই 26 সেশনে মিড টার্ম সার্জারি পরীক্ষা দিব তাদের জন্য একটা পরিষ্কার রোড ম্যাপ তৈরি, কিভাবে আসলে প্রস্তুতি নেওয়া, সিলেবাসটা কিভাবে কভার করা, পরীক্ষার বাস্তব অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ গুলো, আর এই যে বিজি ট্রেনিং শিডিউল আমাদের, এর মাঝে আসলে কিভাবে স্মার্টলি পড়াশোনা করতে হবে, এগুলো মেনটেন করতে হবে, এসব নিয়ে আজকের সেশনটা আলোচনা হবে ইনশাল্লাহ। তো আজকের আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের অভিজ্ঞ মেন্টর প্যানেল, ডক্টর সাদি মাসুদ আল তুরাব ভাই এবং ডক্টর রেদওয়ানুল্লাহ আমিনী ভাই। তারা আমার নিজেরও একসময় মেন্টর ছিলেন। ও এছাড়াও আজ আমাদের সাথে আছেন আমাদের সদ্য মিড টার্ম পাশ করা আমাদের দুইজন সম্মানিত ব্যক্তি, ডক্টর উম্মে আতিয়া আপু এবং ডক্টর ইমরান হোসেন ভাই। ইনশাল্লাহ আমরা তাদের কাছ থেকে শুনবো তাদের মিড টার্ম জার্নি, প্রস্তুতির অভিজ্ঞতা, পরীক্ষার বাস্তব চ্যালেঞ্জ এবং সফলতার পেছনের কৌশলগুলো। আর বিশেষভাবে স্বাগত জানাচ্ছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে যুক্ত প্রিয় ভাইয়া আপুদের, যারা এই ব্যাচে ভর্তি হয়েছেন এবং জুলাই 26-এ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আজকের সেশনটি মূলত হচ্ছে আপনাদের জন্যই। তো আমরা আসলে সময় নষ্ট না করে আমরা প্রথমেই যে আমাদের আমাদের মেন্টর যে ডক্টর সাদি মাসুদ আল তোরাব ভাই, তো ভাই আসলে অনেক ব্যস্ততার মাঝখানেও আসলে আমাদের জন্য সময় দিয়েছেন। তো আমরা ভাইয়ার সুবিধার কথা বিবেচনা করে প্রথমে আসলে ভাইয়াকে অনুরোধ করব যে ভাই, যারা আসলে এবার জুলাই 26-এ মিড টার্ম সার্জারি পরীক্ষা দিবে তাদের জন্য হাউ টু প্রিপেয়ার ফর মিড টার্ম সার্জারি এই বিষয়ে আপনি যদি সংক্ষেপে খুব পরিষ্কারভাবে একটা গাইডলাইন দেন, এবং কোথা থেকে শুরু করা উচিত, কিভাবে টপিক প্রায়োরিটাইজ করা উচিত, এমসিকিউ, এসএকিউ এবং অস্কি কোনটার উপর কতটা আসলে ফোকাস দেওয়া উচিত, এই ব্যাপারে আপনি আগামী পরীক্ষার্থীদের জন্য যদি কিছু বলতেন আমরা খুব উপকৃত হতাম। ভাইয়া কি শুনতে পাচ্ছেন, ডক্টর সাদি মাসুদ আল তুরাব ভাই? জি, শুনতে পাচ্ছি। জি। আমার আসসালামু কথা আলাইকুম কি ভাইয়া। শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আপনাদের ব্যস্ত শিডিউলের মাঝেও আমাদের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য। জেনেসিস কর্তৃপক্ষকে ধন্যবাদ। আহ, তাদের শিডিউল অনুযায়ী সময় মতো ব্যাচ চালু করার জন্য। তো মিড টার্ম, আমি দীর্ঘদিন ধরে মিড টার্মের মেন্টর হিসেবে আছি এবং মিড টার্ম এই যে ডিপার্টমেন্ট জেনেসিস এর, এটা আমার আসলে আবেগের সাথেও জড়িত, একদম শুরু থেকেই জড়িত। মানে আমি জানুয়ারি 2022 সাল আমি নিজে পাশ করেছি, এরপর থেকে আমি নিজে মেন্টরিং এর হিসেবে ইনভলভ। তো মিড টার্মের টোটাল ইভলিউশন বা ইভলিউশনটা কিন্তু আমার দেখা হয়েছে, মানে শুরু থেকে মিড টার্ম পরীক্ষাটা কেমন ছিল, এখন কেমন পরীক্ষা নিচ্ছে। হ্যাঁ, আমরা যখন প্রথম যে মিড টার্ম পরীক্ষা দেয় তখন মাত্র একজন পরীক্ষার্থী ছিল, উনি সম্ভবত এফসিপিএস পাশ করে গেছেন। দ্বিতীয় পরের যেমন আমরা দ্বিতীয়বার পরীক্ষা দিলাম আমরা জানুয়ারি 22-এ, তারপর আমরা ওই সময় 8 জন রিটেনে পাশ করি, সম্ভবত 11 জন না 12 জন রিটেন পরীক্ষা দেয়, 8 জন রিটেনে পাশ করি, 8 জন ক্লিনিক্যাল। এবং মেন্টরিং এর সময় আমাদের একটা ধারণা ছিল যে 22-23 সাল পর্যন্ত যে মিড টার্ম মানেই হচ্ছে রিটেন পাস, মানে রিটেন মানে বিশেষ করে এসবি এটা যদি ভালো করা যায় তাহলে মিড টার্ম পাস। 24 সালে এসে ধারণাটা কিছুটা পরিবর্তন হলো যে না, এখন ক্লিনিক্যালও যেই প্যাটার্নে পরীক্ষা নেওয়া নিচ্ছে, তো সেখানে আবার যে পরিমাণ পার্টিসিপেশন হচ্ছে, সেখানে এখন এটা বলার সুযোগ থাকে না যে শুধু রিটেন পাস মানে মিড টার্ম পাস, ক্লিনিক্যালও কিন্তু আহ, বেশ চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি আপনাদের জন্য বেশ কিছু আমার পরামর্শ থাকবে। কারণ আহ, এখন যে পরিমাণ আপনাদের এক্সাম কম্পিটিশন এবং চ্যালেঞ্জ, তার আলোকে আপনাদের প্রিপারেশন নিতে হবে। যদিও আমাদের কোর সার্জারি ট্রেনিং 2 বছরের, আমাদের 2 বছর ধরে পড়াশোনা করার কথা, আসলে আমরা 6 মাস বলি পড়াশোনা করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে আসলে আমাদের ট্রেনিং শিডিউলটা এতটা টাইট শিডিউল। আমাদের এডমিশন থাকে উইকলি, একটা বা দুইটা থাকতে পারে।
আরওটি, কোথাও কোথাও জেনারেল সার্জারি, মানে জেনারেল ওটির পাশাপাশি ল্যাপারোস্কোপি ওটির জন্য আলাদা ডে থাকে, ইমার্জেন্সি ওটি থাকে, ফ্যামিলি টাইম আছে, তারপর আমাদের ওয়ার্ডে ডিউটি, ইভিনিং নাইট, এত কিছুর পরে আসলে পড়াশোনা করাটা সো ডিফিকাল্ট। তো এই যে আবার দীর্ঘদিন ধরে না পড়ার কারণে প্রায় ধরা যায় পার্ট ওয়ান পাস করার পর পর অনেকেই পড়াশোনাটা বন্ধ করে দেন। তো স্বাভাবিক একটা জড়তা থাকে। তো আপনাদের প্রথম কাজ হচ্ছে এই জড়তা কাটিয়ে ওঠা। জড়তা কাটিয়ে ওঠার জন্য আপনারা আজ থেকে প্রতিজ্ঞা করবেন, যারা আমাদের এই ব্যাচের সাথে বা আমাদের এই মিড টার্ম জার্নির সাথে জড়িত হয়েছেন, তারা যাতে প্রতিটা ক্লাস নিয়মিত করেন। অন্তত প্রতিটা আমাদের যাতে কোনো ক্লাস আপনাদের মিস না হয়, এবং চেষ্টা করবেন যারা ঢাকায় আছেন তারা অফলাইনে প্রেজেন্ট থাকার। আমাদের যেহেতু প্রি শিডিউল ক্লাস, আমাদের সম্ভবত রবিবার আমাদের রেগুলার ক্লাসের ডেট। তারপর ওই দিনটা, ওই টাইমটা আপনারা সবাই ফ্রি থাকবেন। তারপরেও যদি একদমই কেউ নিতান্ত অপরাগ হন বা ক্লাস করতে না পারেন, সেক্ষেত্রে আপনারা লাইভে থাকার চেষ্টা করবেন। লাইভে থাকলে সুবিধা হচ্ছে যে আপনি ইন্টারেক্টিভ হবে। আপনি মেন্টর যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছে সেই বিষয়ে আপনি কমেন্ট করার সুযোগ পাবেন। মেন্টরের কাছে আপনার যেটা জানা প্রয়োজন সেটা জেনে নিতে পারবেন। আর আপনি যদি রেকর্ডেড ক্লাসে যান, এটা আমাদের যেহেতু মাল্টি ডাইমেনশনাল ক্লাস, অনলাইন, অফলাইন, লাইভ, রেকর্ডেড ক্লাস, অনেকগুলো ব্যাপার স্যাপার আছে। তো আসলে রেকর্ডেড ক্লাসের সমস্যা হচ্ছে যে আপনি তো আপনার প্রয়োজন মতো প্রশ্নগুলো করার সুযোগ পাবেন না। আপনার প্রয়োজন মতো যে জিনিসটা, যে লেকিংসটা সেটা ফিল আপ করার সুযোগ পাবেন না। তো এই জন্য লাইভ ক্লাসটা হচ্ছে সবচেয়ে আমাদের লেস প্রিফারেবল। তারপর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের বেইলি ল্যাবটা আমাদেরকে ফলো করতে হবে। বেইলি ল্যাবের পাশাপাশি আমাদের ক্লিনিক্যাল কোরিলেশন, বিশেষ করে যারা আপনারা ওয়ার্ডে, আপনাদের টিচাররাই কিন্তু এক্সামিনার। এই বিশেষ করে এসবিএ যে প্রশ্নগুলো আসে, এসএকিউ যে প্রশ্নগুলো আছে, আমাদের যারা স্যার আছে, যারা ট্রেনার, ওনাদের কাছেই কিন্তু, ওনাদের কাছ থেকে কিন্তু বিসিপিএস কোশ্চেন নেয়। তো সার্জারিতে বিভিন্ন ধরনের কমন ট্রেন্ড থাকে। কখনো দেখা যায় সার্কামসিশন নিয়ে জাতীয় পর্যায়ে ভাইরাল ইস্যু আছে, বা কোনো একবার কনফারেন্সে দেখা গেলো যে এন্ডোস্কোপিক সার্জারি নিয়ে খুব বেশি হাইলাইট করা হচ্ছে। তো সার্জারি সাইকোলজিতে যে বিষয়গুলো থাকে সেগুলো কিন্তু ওয়ার্ডের রাউন্ডেও চলে আসে, রাউন্ডে এই বিষয়গুলো ডিসকাশন হয়। যেমন ডিএমসি তে যারা ট্রেনিং করেন দেখবেন যে আপনাদের অনেক স্যাররা এবার যে পার্ট টু বা মিড টার্ম পরীক্ষায় কি কি প্রশ্ন আসছে, কি কি প্রশ্ন করা হয়েছে, কি অ্যান্সার ছিল, রাউন্ডের সময় কিন্তু অনেক আলোচনা করে। তো এইখান থেকে হিন্টস নিবেন। অর্থাৎ আমাদের অধিকাংশ টার্সিয়ারি লেভেল মেডিকেল কলেজগুলো কিন্তু একাডেমিক প্রতিষ্ঠান, মিনিমাম একটা একাডেমিক এনভায়রনমেন্ট আছে। আপনার রাউন্ডে বা আপনার টোটাল ওয়ার্ডের যে ডিউটি, সেখান থেকে কিন্তু অনেক কিছু শিখার আছে। এটা আমি স্বীকার করি যে শুধুমাত্র বেইল আপ পরে আপনার মিড টার্মের শতভাগ অ্যান্সার দেওয়া পসিবল না, তবে বেইল আপ পরে পাশ করা পসিবল, এটা গ্যারান্টি দেওয়া যায়। হয়তো আপনার 100 নম্বরই এসবিএ এসিকিউ আপনি বেইল আপ থেকে পাবেন না, এটা আমি স্বীকার করি। কিন্তু আপনি পাস করার জন্য যতটুকু নাম্বার ততটুকু কন্টেন্ট বেইল আপে আছে, এবং বেইল আপটাই মেইনলি ফোকাস করা হয়। এবং আপনাদের এসবিএ তে পাস করার জন্য বেইল আপের বিকল্প নাই। আমাদের সবাই মেন্টররা আমরা এই বিষয়ে সচেতন যে আমরা যখন বেইল আপের ক্লাস ক্লাস নিই তখন আমরা বেইল আপ থেকে আলোচনা করি, এবং সেখান থেকে আমরা যতটুকু পারি ইম্পর্টেন্ট অংশগুলো আমরা বলে রাখি। দেন হচ্ছে যে আমাদের আহ লাস্টলি যে বিষয়টা আমি বলবো যে আপনারা এক্সাম দিবেন। অন্তত কেউ যদি অনলাইন লাইভ ক্লাস না করতে পারেন, অফলাইনে না আসতে পারেন, অন্তত সময় মতো এক্সামটা দিবেন। এক্সামটা দিলে যেটা হবে, আপনার কিন্তু একটা এক্সামের প্রিপারেশন হয়ে গেল। আর কেউ যদি এতটাই ব্যস্ত থাকেন যে আমি এক্সাম দেওয়ারও সময় পাই নাই, যে আমার দেখা গেলো জিআইটি সার্জারি, আপার জিআইটি সার্জারি ক্লাস হয়ে গেল, আমার হ্যাপাটোবিলিয়ারি সার্জারি ক্লাস হয়ে গেল, অথবা বেসিক প্রিন্সিপাল সার্জারি ক্লাস, 3-4টা ক্লাস জমে গেছে। হ্যাঁ, আপনি কিন্তু এটা মনে রাখবেন যে আপনি একটা ক্লাস বাদ দিচ্ছেন, আপনার কাছে মনে হচ্ছে যে আমি ক্লাসটা করব তারপর পরীক্ষা দেবো, এটা কোনোদিন সম্ভব না। যদি আপনাদের অনেকগুলো ক্লাস জমে যায়, আল্লাহর হস্তে যেই প্রশ্নটা আছে এটা তো অলরেডি দেয়া থাকবে, যেগুলো পরীক্ষা হয়েছে সেগুলো তো প্রশ্ন দেয়াই থাকে। সেই প্রশ্নটা কালেক্ট করে সেই প্রশ্নের অ্যান্সারটাই আপনি দেখেন, সেই প্রশ্নের অ্যান্সারটাই আপনি বেইলার থেকে মিলাই নেন। আপনার বাসায় যে টেক্সট বই আছে, গাইড বই আছে, বা সিনিয়রদের কাছে যে দেখে নেন, অন্তত ওই প্রশ্নের খাতিরেও হইলেও কিন্তু আপনার কয়েকটা কন্টেন্ট পড়া হয়ে যাবে। আমরা এটা খুব স্বাভাবিক সাইকোলজি, যে আমরা এক্সামে সেই কোশ্চেনটাই করি যেটা আসতে পারে। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকে যে সবচেয়ে কমন, সবচেয়ে রিলিভেন্ট কোশ্চেন গুলা আমাদের কোশ্চেন করা। এই জন্য তো আমি যে কথাগুলো বলছি তার সামারি করলে যে বিষয়টা হয় যে আপনারা রেগুলার ক্লাস করবেন,
সবচেয়ে ভালো আপনাদের কাছে হাইয়েস্ট রিকোয়েস্ট থাকবে যে আপনার অফলাইনে সরাসরি ক্লাসে উপস্থিত হওয়ার। সেটা যদি না পারেন অনলাইন লাইভ করবেন। সেটা যদি না পারেন ওই সপ্তাহের ভিতরেই আপনারা ক্লাসটা রেকর্ডেড ক্লাসে দেখে ফেলবেন। তারপরেও যদি আপনার এতটা ব্যস্ত থাকে বা কোনো কারণে না পারেন, যে 4-5টা ক্লাস বা 2-3টা ক্লাস জমে গেছে, সেই ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে, এক্সামের ক্ষেত্রে আপনার এটা ভাবার কোনো কারণ নাই যে আমি 5টা ক্লাস করব, তারপর 5টা পরীক্ষা দিব। এটা করলে আপনি পিছায় যাবেন, কারণ আপনার প্রত্যেকটা ক্লাস টেস্টের পরে আমাদের আবার রিভিউ এক্সাম থাকে, ফাইনাল টেস্ট থাকে, ফাইনাল মক টেস্ট থাকে, আপনার অসংখ্য এক্সাম আছে আমাদের। তো আপনি এই পরীক্ষার জন্য পরীক্ষাটা ক্লাস করেন না, সেটাই তো একটা পিছিয়ে গেছেন। পরীক্ষার ক্ষেত্রে যেটা করবেন, যদি ক্লাস আপনি আহ, চলেও যায়, আপনি পরীক্ষাটা চেষ্টা করবেন যে হয় শুধু ওই কোশ্চেনের উপর পরীক্ষা দেওয়া। যদি আপনি কোশ্চেনটা না পারেন, আপনি ওটা কোশ্চেন গুলো অ্যান্সার কি আছে ওটা দেখে নেন, সলভ চেষ্টা করেন। তো এইভাবে হচ্ছে যে আপনাকে প্রস্তুত থাকতে হবে। আর এই 6টা মাস আপনি যারা 6 মাস সিরিয়াস থাকবে না, তাদের পাস পাস করার ব্যাপারে কোনো গ্যারান্টি দেওয়া সম্ভব না। আগে যেটা ছিল যে যে মোটামুটি ক্লাসগুলো কম্পিটিশন অনেক বেশি। এখন কম্পিটিশন অনেক বেশি, এখন আপনাদেরকে ক্লাস করার পাশাপাশি এই 6টা মাস আপনাকে সিরিয়াস থাকতে হবে, এবং প্রয়োজনে যতটুকু পারা যায় আমাদের ট্রেনিং এর সময়টার বাইরে সবটা সময় আমাদের পড়াশোনা করতে হবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ তোরাব ভাইয়া, আসলে এত ব্যস্ততার মাঝে আমাদের জন্য সময় বের করে মূল্যবান নির্দেশনা দেওয়ার জন্য। তো আপনাকে আসলে আন্তরিক ধন্যবাদ। আপনার সময় ও পরামর্শ আমাদের জন্য আসলে সত্যি খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আসলে আহ কালক্ষেপণ না করে আমরা একটু এই পর্যায়ে আমাদের অনলাইনে উপস্থিত যে আমাদের এই ব্যাচের যে শিক্ষার্থী যারা আছেন তাদের সাথে আমরা একটু পরিচয় হয়ে নিই। ইতিমধ্যে আমাদের আতিয়া আপু জয়েন করে ফেলছেন। তো প্রথমে আমি একটু আমাদের অনলাইনে দেখতে পাচ্ছি আমাদের এই প্রোগ্রামে ডক্টর আনিকা আপু, তারপরে হচ্ছে সমিত ভাইয়া, ওনারা জয়েন করেছেন। কাইন্ডলি আপনারা যদি একটু জাস্ট আনমিউট করে আপনাদের নাম, কোথায় কর্মরত আছেন, কোন স্পেশালিটিতে আছেন, এবং আপনারা কবে মিড টার্ম পরীক্ষা দিচ্ছেন, এই ব্যাপারে যদি একটু বলতেন। ডক্টর আনিকা আপু, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপু খুব সম্ভবত লাইনে নাই। আমি দেখতে পাচ্ছি যে সমিত ভাই, আইফোন সমিত ভাই আছেন। কাইন্ডলি যদি ভাই একটু আনমিউট করে পরিচয় দিতেন আপনার। Assalamu alaikum. I am Dr. Sumit Rana, working as a FCPS Part 2 trainee in the Mugda Medical College Hospital, and সামনের জুলাই পরীক্ষা দেওয়ার জন্য ইচ্ছে আছে। আচ্ছা আচ্ছা। ভাইয়া কোন স্পেশালিটিতে জেনারেল আছেন? সার্জারি। আচ্ছা আচ্ছা, দেখ মাশাআল্লাহ, খুবই ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ভাইয়া। ডক্টর আনিকা আপু, আপনাকে লাইনে জি আপু বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম। আমি ডক্টর রানিকা ইবনাথ শামা। আমি এখন সহকারী রেজিস্ট্রার সার্জারিতে কর্মরত আছি মানিকগঞ্জ মেডিকেল কলেজে, এফসিপিএস পার্ট 2 ট্রেন। আপু পরীক্ষা কবে দিচ্ছেন মিড টার্ম? পরীক্ষা দিচ্ছি মিড টার্ম আমি জুলাই 2026-এ। ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ আপু। হ্যাঁ, এরপরে আরেকটা দেখতে পাচ্ছি ইজেড ভাইয়া বা আপু যেই হন, একটু কাইন্ডলি যদি পরিচয় দিতেন আমাদের। আমি জুমে দেখতে পাচ্ছি আইডি নেম ইজেড। ভাইয়া বা আপু কাইন্ডলি একটু যদি পরিচয় দিতেন আমাদের সাথে। আহ ওকে। আপু ভাই, আপু বা ভাইয়া যেই হোক, খুব সম্ভবত লাইনে নেই। তো যাই হোক, আমরা আবারও আসবো পার্টিসিপেন্টদের মধ্যে। তবে এখন আমরা চলে যাচ্ছি আমাদের ফিলিং শেয়ারিং এ। তো ফিলিং শেয়ারিং এর জন্য আসলে প্রথমে আমি বলবো আমাদের ডক্টর উম্মে আতিয়া আপু। তো আপুকে আসলে আমি ব্যক্তিগতভাবে চিনি। তো প্রথম মানে আমরা একসাথে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের সার্জারি ইউনিট 2 তে আসলে একসাথে কোর ট্রেনিংটা করেছি। আর আপু আসলে আমাদের ইউনিটে সবসময় খুব একটা সহযোগিতা পরায়ণ ছিলেন। ডিউটি, একাডেমিক ডিসকাশন এবং ইউনিটের বিভিন্ন কার্যক্রমে আসলে আপু আমাদের গাইড করতেন। কোথাও যদি ডিপার্টমেন্টের ট্যুর হতো, সেখানেও খুবই সহযোগিতা করতেন। তো বিভিন্ন কার্যক্রমে আপু আসলে গাইড করতেন। তো একজন নারী হিসেবে আসলে পরিবার, দায়িত্ব, ডিউটি,
সবকিছু ম্যানেজ করে পড়াশোনা করে আসলে সফলভাবে মিড টার্ম উত্তীর্ণ হওয়াটা আসলে সত্যি সবার জন্য আসলে অনুপ্রেরণা। তো আমি আপুকে অনুরোধ করব যে আপু আপনার এই মিড টার্ম সার্জারি জার্নি আপনি কিভাবে প্রিপারেশন নিলেন, কোন জায়গাগুলো থেকে আপনি আসলে বেশি চ্যালেঞ্জিং ফিল করছেন, এবং আগামী জুলাই 26 পরীক্ষার্থীর জন্য আপনার আপনার কোনো পরামর্শ বা উপদেশ থাকলে আমাদেরকে বলবেন, আমাদের সাথে শেয়ার করবেন। আর সেই সাথে আপনার এই জার্নিতে আসলে জেনেসিস মিড টার্ম ফ্যামিলি আপনাকে কিভাবে সহযোগিতা করছে আমাদের ব্যাপারে যদি একটু কিছু বলতেন। আপু শুনতে পাচ্ছেন? ডক্টর উম্মে আতিয়া আপু। হ্যালো, হ্যালো, জি হ্যাঁ, শোনা আসসালামু আলাইকুম যাচ্ছে? আপু। জি হ্যাঁ, আপু। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, শাহরিয়ার। হ্যাঁ, থ্যাংক ইউ এত এত চাপা মারার জন্য। আচ্ছা, আমি আবারও বলছি, আমি হচ্ছে ডাক্তার উম্মে আতিয়া। আমি আইএমও হিসেবে আছি ঢাকা মেডিকেল কলেজে সার্জারিতে। তো আমার জেনেসিসের সাথে যে মানে পথ চলা সেটা হচ্ছে পার্ট 1 থেকেই, মানে পার্ট 1 এর আগে থেকেই। তো মিড টার্মের সময় আমি যখন জেনেসিসে ভর্তি হই, আমার কিছু পার্সোনাল কারণে আমি পরীক্ষাগুলো রেগুলার দেই নাই। তবে পরীক্ষার কোশ্চেন গুলো আমি দেখে গিয়েছিলাম। তো যখন ডিসেম্বর মাসে আমার হচ্ছে লাস্ট মোমেন্টের যদি প্রিপারেশন বলি, সেখানে হচ্ছে জেনেসিসের সহযোগিতা, এটা আসলে বলে শেষ করা যাবে না। আমি জেনেসিসে কোচিং করেছি বলে আমি বলবো না। মানে জেনেসিসের প্রতিটা জিনিস চ্যাপ্টার ওয়াইজ বেলি ল্যাব পড়ানো, প্লাস হচ্ছে পরীক্ষা নেওয়া, এবং হচ্ছে পরীক্ষার পরে যে একটা ওরা সলভ ক্লাস নেয়, তারপরে হচ্ছে যে কারো কোনো কোশ্চেন থাকলে যখন আমরা তাদেরকে, এই যে মেন্টরদের আমরা যখন তখন নক দেই, এবং সবকিছু তারা এত সুন্দর করে আমাদের হেল্প করে। মানে এই জিনিসটা আসলে বলে বোঝানো যাবে না। মানে আমাকে যে, আমি যে মেন্টরদের কত বিরক্ত করেছি যে এটা কেন হলো, ওটা কেন হলো। হ্যাঁ, তারপরে তারা মানে আমার মেসেজ যখনই তারা সময় পেয়েছে তারা রেসপন্স করেছে। তো এটার জন্য আমি অনেক কৃতজ্ঞ। যেহেতু আমার সব পরীক্ষাগুলো জেনেসিস দেওয়া ছিল না, তাই আমার অনেক কনফিউশন ছিল। তো লাস্ট মোমেন্টে আমার কনফিউশন গুলো দূর করার জন্য তারা সবসময়, মানে তাদেরকে আমি সাথে পেয়েছি। তো তারপরে যখন পরীক্ষার যে প্রিপারেশনটা আমি বলবো, পরীক্ষার প্রিপারেশন মানে কোনো পরীক্ষা এরকম কখনোই আসবে না যে জেনেসিস এতটুকু দাগিয়ে দিবে এখান থেকেই আমার কমন আসবে এবং আমি পাশ করব। জেনেসিস হচ্ছে আমাকে একটা গাইডলাইন দিবে, বেলি ল্যাবের সাথে ওরিয়েন্টেশন করা। হ্যাঁ, এবং এমন একটা মানে বেসিক একটা প্রিপারেশন করে দিবে যাতে করে আমরা ওই পরীক্ষাটা উতরে আসতে পারি। মানে এতটুকু মিনিমাম প্রিপারেশন তারা হচ্ছে আমাদেরকে করে দিবে। আর কিছু আমাদের রেসিডুয়াল নলেজ থাকবে, আবার কিছু হচ্ছে ওয়ার্ডের কোনো ব্যাপার, যেমন ওয়ার্ডের ড্রেন থেকে এবার অনেক কোশ্চেন এসেছে। হ্যাঁ, তো মানে কিছু কিছু বেসিক জিনিস আছে যেটা হচ্ছে মানে জেনেসিস আমাদেরকে হাতে ধরে শিখাই দিবে না, এটা আমাদের চোখ কান খোলা রাখতে হবে ট্রেনিং পিরিয়ডে। হ্যাঁ, যেমন হচ্ছে ওটির সময় হচ্ছে আমরা কিভাবে নট দিচ্ছি, এবং আমাদের ইনসিশন গুলো, মানে এই সব কিছু এবার পরীক্ষায় এসেছে। তো এগুলো তো আর বলবে না যে কোনো কোচিং সেন্টার যে হ্যাঁ আপনারা এই কয়টাই পড়বেন বেসিক সার্জিক্যাল স্কিল থেকে এগুলোই আসবে, এভাবে জেনেসিস বলবে না। কিন্তু জেনেসিসের যে একটা মানে চ্যাপ্টার ওয়াইজ বেলি ল্যাবের ওরিয়েন্টেশন, এটা হচ্ছে আমার কাছে মনে হয় যে এটা অনেক ইম্পর্টেন্ট। কারণ বেলি ল্যাবের প্রতি আমার একটা ভীতি ছিল, এবং এই ভীতিটা হচ্ছে এই মিড টার্মে আমার এখন কেটে গেছে, এবং আমার এখন বেলি ল্যাবটা পড়া হয়েছে এই শুধুমাত্র জেনেসিসের জন্য। এটার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ। আর হচ্ছে যে পরবর্তী যে পরীক্ষার্থীরা থাকবে, তাদের জন্য আমার এটাই সাজেশন, মানে সবাই সবসময় বলে আসবে যে আগের বছরের কোশ্চেন সলভ করলে পাস। কথাটা আসলে 100% সত্যি না। আগের বছরের কোশ্চেন গুলো অবশ্যই সলভ করতে হবে, সলভ না করলে প্যাটার্ন বোঝা যাবে না। কিন্তু আগের বছরের কোশ্চেন সলভ করার সাথে সেই টপিকটার আশেপাশের জিনিসও বেল ল্যাব থেকে দেখতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম। আর এটা ছাড়া জেনেসিসে এরকম যে চ্যাপ্টার ওয়াইজ প্রতিটা পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। আমি নিজে অ্যাটেন্ড করি নাই, আমি কিছু অ্যাটেন্ড করেছি, বাকিগুলো অ্যাটেন্ড করি নাই। তো এই জন্য আমার যে একটা ল্যাকিংস ছিল, যেটা আমার ডিসেম্বরে খুব একটু কষ্ট হয় এটা কাটানোর জন্য। তো এই জিনিসটা যাতে সবার না হয় এটার জন্য আমি অনুরোধ করব যারা জেনেসিসে রেগুলার ক্লাস করবে, এবং তাদেরকে অবশ্যই পরীক্ষাটা দিতে, পরীক্ষার প্রিপারেশন থাকবে না, জাস্ট একটু চোখ বুলিয়ে যেয়ে পরীক্ষাটা দিয়ে আসা উচিত।
এটা আমার কাছে মনে হয়। আর তারপরে হচ্ছে জেনেসিসের লাস্টে যে মকগুলো নেয় এবং হচ্ছে জেনেসিসে যে একটা হ্যান্ডস অন একটা প্র্যাকটিসের মতো করায়, ওটাও কিন্তু অনেক ইফেক্টিভ। এবং এটাও হচ্ছে পরীক্ষার আগে আগে যে ওদের ব্যাচগুলোতে ভর্তি হয়ে এগুলো করা উচিত। তো তখন দেখা যাবে কি আমাদের যে মেইন অস্কি পরীক্ষা সেখানে যে একটা ভীতি এটা কেটে যাবে। তো আমি লাস্ট ইয়ার যখন এমআরসিএস পরীক্ষা দেই ওখানে ওইরকম হচ্ছে 15টা স্টেশন থাকে। এবং মানে যেই একটা পরিস্থিতি, একটা যে পরীক্ষার যে একটা টেনশন, এটা আমি এবারও মিড টার্মে এসে ফিল করলাম যে সেম একটা অনুভূতি। মানে একই স্টাইল তারা করে ফেলতেছে, 15টা স্টেশন করেছে এবং সবগুলো খোপ খোপ করে দেওয়া, এগুলো পুরো এমআরসিএস এর স্টাইলে। এবং তারা হচ্ছে ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন আমাদেরকে দেয়, এটা এমআরসিএস আসে, এটা হচ্ছে মেডিসিনের একটা বিষয়, কিন্তু এটা হচ্ছে হুট করে দিয়ে দেয়। তো তখন স্যার আমাকে বলে, তো আমার হচ্ছে ওই গত বছর আমি যা একটু এক্সামিনেশন করেছিলাম ক্রেনিয়াল নার্ভ, যেটাই মনে আসে ওইটাই আমি জাস্ট করে গেছি আর কি। তখন স্যার আমাকে বলে কি, এটা আপনাদের জন্য নতুন, এটা আমরা হচ্ছে আপনারা যাতে একটু মানে অকস্মাৎ একটা ভয় পেয়ে যান, আপনাদেরকে নার্ভাস করার জন্য এটা দেওয়া। স্যার নিজেই বলতেছে। তো স্যার বলে না, আপনারটা মোটামুটি ভালো হয়েছে, কিন্তু এর চেয়েও আরো অনেকে ভালো করেছে, এটা আমাকে বললো। তো তার মানে এটা আমাদের ধরে রাখতে হবে যে আপকামিং যতগুলো সেশনে পরীক্ষা হবে, একটা বা দুইটা স্টেশনে মানে এমন কিছু দিবে যেটা দেখে মানে একটু অবাক হব, কি এটা কি দিল, এরকম। তো এটা একটু মেন্টাল প্রিপারেশন রাখতে হবে। আর আমার মনে হয় এক্সামিনেশন সবগুলোই করে যাওয়া উচিত একবার হলেও। যেমন আমাদের আগের সেশনে শোল্ডার জয়েন্ট এক্সামিনেশন আসে, এটা তেমন ইম্পর্টেন্ট না, এটা আমরা ভাবিও নাই কখনো আসবে। আর আমাদের সেশনে যেমন আসলো ক্রেনিয়াল নার্ভ, তো আমার মনে হচ্ছে সামনের সেশনে এমন একটা দিয়ে দিবে যেমন অ্যাঙ্কেল জয়েন্ট দিয়ে দিতে পারে। অ্যাঙ্কেল জয়েন্টের টেস্ট গুলো একটু কঠিন, স্পেশাল টেস্ট গুলো। তো আমার কাছে মনে হয় যে এরকম একটা না একটা তারা স্টেশন রাখবে, একটা না মানে দুইটা মিনিমাম রাখবে। আমাদের বেলায় যেমন স্টাপলার নিয়ে দিয়েছে, সার্কুলার স্টাপলার, লিনিয়ার স্টাপলার, এটা কিন্তু ইউজুয়ালি মানে আমরা এত একটা পড়ি না। মানে এত এত মানে ইনস্ট্রুমেন্ট এগুলোর ভিড়ে দেখা যায় এটা পড়া হয় না, এটা অ্যাভয়েড করে যাওয়া হয়। তো লাকিলি আমি একবার দেখে গিয়েছিলাম। তো এই জন্য এটার জন্য একটু মেন্টাল প্রিপারেশন রাখতে হবে যে আমার 100% কমন আসবে না। আর তারপরে আর যেটা মানে পাশ করার যে অনুভূতি, এটা আমি বলবো যে মানে আমার কোচিং এর গাইডলাইন থাকার কারণে আমার নিজস্ব কিছু যে ল্যাকিংস ছিল সেটা আমি কভার আপ করতে পেরেছি। প্লাস হচ্ছে পরীক্ষার যে একটা ভয়, এটা আমি কাটাতে পেরেছি। এবং হচ্ছে আমার পরীক্ষা আমি বলবো না অনেক ভালো হয়েছে, তবে আরো ভালো হতো, এই পার্সোনাল কিছু রিজনের কারণে আমি এত একটা ভালো প্রিপারেশন নিতে পারিনি। তবে আমি যতটুকু পেরেছি আমি জেনেসিস এর গাইডলাইন অনুযায়ী পড়ে গিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ পরীক্ষা এভারেজ হয়েছে, খুব বেশি ভালো চমৎকার এরকম আমি বলবো না। তবে আমি যারা এরপরে পরীক্ষা দিবে তাদের জন্য অবশ্যই শুভকামনা। এবং একটা জিনিস বলবো যে আমরা যেমন ওয়ার্ডে কাজ করি, তারপরে ওটিতে কাজ করি, এই যে লোকাল অ্যানেস্থেসিয়া দিচ্ছি, কিভাবে ইনসিশন দিচ্ছি, কিভাবে নট টাইং করছি, সুচার ম্যাটেরিয়াল গুলোতে কি লেখা, তারপরে হচ্ছে যে বিভিন্ন টাইপের আমরা ব্যান্ডেজ দেই, ব্যান্ডেজের টাইপ কি, এবার যেমন সুফ্রাটল এসেছে। তো এই সবকিছু চোখ কান খোলা রাখতে হবে, এগুলো থেকেই কোশ্চেন গুলো বেশি হয় আর কি। কিন্তু আমরা ভাবি যে অনেক কঠিন হবে, অনেক কঠিন হবে। যেমন এবার ড্রেন টিউব হচ্ছে মানে ড্রেন টিউব হচ্ছে আহ বাঁধার জন্য আমাদেরকে প্রসিডিউর স্টেশনে দিয়েছে, কেউ এটা আমরা ভাবিও নাই যে ড্রেন টিউব দিবে, ড্রেন টিউব তো অনেক ইজি, কিন্তু ওরা এটা দিয়েছে। তো এরকম কিছু কিছু জিনিস খেয়াল রাখতে হবে ওয়ার্ডে। আর ড্রেন নিয়ে হচ্ছে রিটেনেও কোশ্চেন এসেছে। হ্যাঁ, এটা তারা রেখেছে রিটেনের কোশ্চেনে। তো আমার কাছে মনে হয় যে হ্যাঁ, জেনেসিস অবশ্যই হেল্প করবে। এর সাথে তোমাদেরকে অবশ্যই আপনাদেরকে অবশ্যই হচ্ছে ওয়ার্ডে এবং ওটিতে চোখ কান খোলা রাখতে হবে। এবং হচ্ছে ফ্র্যাকচার, এই জিনিসটা আমরা একটু মানে অ্যাভয়েড করি, যে ভাবি যেটা সার্জারি, ফ্র্যাকচার বেশি একটা দিবে না, কিন্তু ফ্র্যাকচারটা ওরা এবার অনেক দিয়েছে। তো আমার কাছে মনে হয় যে কোনো কিছুই অ্যাভয়েড করে যাওয়া যাবে না। এবং জেনেসিসের যে অসপি বইটা আছে, ওই বইটাও খুব ইফেক্টিভ। ওই বইটার থেকে অনেক কিছু আমি কমন পেয়েছি। এবং হচ্ছে কমন না পেলেও এমন কিছু কিছু পয়েন্ট আমি লিখে দিয়ে এসেছি যে আমার কাছে মানে হয়ে মনে হলো যে না ঠিক আছে, হয়ে গেছে।
আমার অ্যান্সার রাইট, এরকম আর কি। তো এটা ছাড়া আমি হচ্ছে রিটেনের আগে পাস্ট যে কোশ্চেন গুলো এগুলো তো একবার দেখেছি, প্লাস হচ্ছে জেনেসিসের প্রতিটা যে পরীক্ষা হলো মক সহ, তারপরে হচ্ছে মডেল টেস্ট হলো, রিভিউ এক্সাম হলো, এই সবগুলোই আমি হচ্ছে দেখে গিয়েছিলাম। এবং ওই কোশ্চেন গুলো থেকেও কিন্তু কমন এসেছে রিটেনে। এখন এটা আমি বলবো না যে না 100% কেন কমন আসলো না, এটা কখনোই আসবে না। হ্যাঁ, যেমন ট্রমা থেকে একটা কোশ্চেন এসেছে যে কোভার্ট ইনজুরি আর ওভার্ট ইনজুরি এখানে কি। তো এই বক্সটা ইউজুয়ালি আমরা সচরাচর দেখে যাই না, কিন্তু এই বক্সটা দিয়ে দিয়েছে। তো তো এইটা একটু ফার্স্ট কোশ্চেন এরকম ছিল, তো এটা একটু অবাক লেগেছে যে এই কোশ্চেনটা দিল। তো তারপরে যখন আস্তে আস্তে আমি নিচে যাচ্ছি ক্রমাগত সিরিয়াল অনুযায়ী, তো দেখলাম যে না, এটা কমন, হ্যাঁ এটা লিখতে পারতেছি, বা এটা শিটে পড়েছিলাম, হ্যাঁ এটা জেনেসিসে দাগিয়ে দিয়েছে এবং বারবার বলেছে এখান থেকে আসবি। তো এগুলো কিছু কিছু আমার মাথার মধ্যে, তখন আমি যখন পরীক্ষায় লিখতেছি আমার মাথার মধ্যে, আমার বিশেষ করে রাকিবের কথা মাথার মধ্যে বাজে, যে ও বলতেছিল যে এটা আসবেই, এটা 3টা স্টার দেন এবং এটা 5টা পয়েন্ট করে লিখবেন, এরকম মানে এরকম কিছু কিছু জিনিস যেটা এমফাসাইজ করছে এগুলো আসছে, মোটামুটি লিখে দিয়ে আসছি। তো আর এগুলো ছাড়া আমার যেটা একটা মন্তব্য সেটা হচ্ছে যে জেনেসিসে অনলাইনে ক্লাস হয়, এটা মানে আমার কাছে মনে হয় যে অনেকের জন্য অনেক ফিজিবল। যেমন আমার তো ওই সময় থার্ড প্রেগনেন্সি ছিল, তো আমি হচ্ছে অনলাইনে ক্লাসের কারণে মানে আমি অনেকটা শান্তিতে ক্লাস করেছি, মানে রেকর্ড করা থাকতো ক্লাস, তো আমি ক্লাসগুলো করেছি। তো এটা আমার কাছে খুব মানে সুবিধার মনে হয়, কারণ অনেক সময় দেখা যায় কি যে অনলাইনের অপশনটা না থাকলে সবাই এসে অফলাইনে আসলে টাইম টু টাইম ক্লাসটা করতে পারে না। তো এটার জন্য জেনেসিসকে আমি অসংখ্য ধন্যবাদ দিব। আর এটা ছাড়া আমি আমার হচ্ছে যখনই আমি জেনেসিসের যে টিম মেম্বার আছে এদেরকে আমি নক দিয়েছি বিভিন্ন প্রবলেমের কারণে, যে মোবাইলে এটা কেন কানেক্ট হচ্ছে না বা আমার এই শীটটা দরকার, ওরা সাথে সাথেই রেসপন্স করেছে এবং আমাকে হচ্ছে আহ, পাঠিয়ে দিয়েছে যে শীটগুলো আমার দরকার ছিল, আমার কোশ্চেন গুলো দরকার ছিল। তো এবং সবকিছুই ওদের রেসপন্স এত স্বাভাবিক এবং এত দ্রুত, এটা ভালো লেগেছে। আর ওভারঅল ওদের ম্যানেজমেন্ট খুব ভালো। তো পোস্ট গ্রাজুয়েশন একটা অনেক লেন্দি জার্নি, তো এটার একটা ছোট্ট পরীক্ষা হচ্ছে মিড টার্ম। তো আমি আশা করব ভবিষ্যতেও জেনেসিস আমাদের সামনে আমাদের সাথে থাকবে আমাদের সামনের পরীক্ষাগুলোতে। এবং আমি জেনেসিসের মেন্টর, টিম মেম্বার এবং জেনেসিসের হোল টিমকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য। এবং আমি আল্লাহর কাছে শুক্রিয়া আমি পাশ করতে পেরেছি, এবং জেনেসিসের কারণে তো অবশ্যই, এবং আল্লাহর রহমত তো সবার উপরে। তো সবার জন্য শুভকামনা। এবং আমি আমার কথায় হয়তো ভুল থাকতে পারে, তো মাফ করে দিবেন। আর আল্লাহ হাফেজ। আর সারিয়ার তোমাকে অনেক ধন্যবাদ, আমার জন্য দোয়া করো। ধন্যবাদ আপু। ফার্স্ট অফ অল অনেক অনেক থ্যাঙ্কস এই কারণে যে আপনি আসলে একদম অনেস্ট রিভিউ দিয়েছেন, একদম অনেস্ট, এবং যেটা একেবারেই আসলে আপনার আপনার সাথে যা যা হয়েছে বা আপনার ইভেন্ট গুলো সুন্দর করে তুলে ধরছেন। আর তার চেয়ে বেশি ভালো লাগছে যে আপনি পরীক্ষার হলে যা ফেস করছেন সেটাও যেমন আমাদের কাছে তুলে ধরছেন, পাশাপাশি আসলে যে কিছু গাইডলাইন শেয়ার করছেন এবং আগামী পরীক্ষার্থীদের জন্য কিছু যে আগাম বার্তা, কিছু মেসেজ সেটা কনভে করছেন। খুবই ভালো লাগছে। আমার কাছে মনে হয়েছে যে অনেস্ট রিভিউ, একদম অনেস্ট রিভিউ। আমার কাছে এটা খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ আপু সময় দেওয়ার জন্য। আসলে আপনাদের সাথে আমি একটু বলে নিই, যেহেতু আজকে সুযোগ পাইছি আপনাদের সাথে, সেই সময়গুলো ঢাকা মেডিকেলের সেই ইউনিট 2 সময়গুলো সত্যি অনেক বেশি মিস করি, সার্জারি ইউনিট 2 কেও অনেক বেশি মিস করি, সেই সাথে আসলে ঢাকা মেডিকেল কলেজটাকেও আসলে অনেক মিস করি। চলে আসার পরে আপনাদের কথা খুবই মনে পড়ে। তো যাই হোক, যেখানেই থাকেন আশা করি ভালো থাকেন, আমাদের মনে থাকবেন। আর দোয়া করি মহান রব্বুল আলামিন আপনার যে প্রতিবন্ধকতা গুলো সবকিছু ওভারকাম করে যেভাবে মিড টার্মটাকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দিচ্ছে, ইনশাল্লাহ আগামী অ্যাডভান্স ট্রেনিং এর জন্য আল্লাহ পাক আপনার সমস্ত রাস্তা সহজ করে দিক ইনশাল্লাহ। ধন্যবাদ আপু। তো আমরা এই পর্যায়ে একটু আমাদের আবার একটু পার্টিসিপেন্টদের মধ্যে চলে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে নতুন ভাবে আমাদের কাজী নজরুল হোসেন ভাইয়া জয়েন করেছেন, মাহমুদ ভাইয়া জয়েন করেছেন। কাইন্ডলি ভাইয়া একটু যদি আপনারা আমাদেরকে একটু আপনাদের পরিচয় দিতেন, কোথায় আছেন, কোন স্পেশালিটিতে আছেন এবং কবে মিড টার্ম পরীক্ষা দিচ্ছেন, যদি একটু শেয়ার করতেন। আপনাদের জন্যই প্রোগ্রাম, আজকের প্রোগ্রামের মূল অতিথি হলো আপনারা।
ইমরান হোসেন ভাইয়া, আমার কথা শোনা যায়? শোনা যায়। ও আচ্ছা ভাইয়া, আপনি আর হচ্ছে কাজী নাজমুল হোসেন ভাইয়া, একটু পার্টিসিপেন্ট থেকে যদি একটু আনমিউট করে আমাদেরকে একটু পরিচয় দিতেন। আসসালামু আলাইকুম। আমি ডক্টর কাজী নাজমুল হোসাইন। আমি শেরেবাংলা মেডিকেল কলেজে আছি। আমি আসলে এইখানে ঢুকছি, আমি নিজেই এইবার পাশ করছি মিড টার্ম। তো হঠাৎ করে দেখলাম জেনেসিসের দিচ্ছে, তো ওই মানে ভয়ের যে এইটা পরীক্ষার সময় এই কোশ্চেন বা এইগুলো সম্পর্কে গতবার যখন আমি ক্লাসে ভর্তি ছিলাম তখন যখন শুরু হয়েছিল সেইগুলো মনে পড়তেছে। এই জন্য আমি আসছি আর কি, অন্য আচ্ছা আচ্ছা, কিছু না। ওকে ভাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, ওয়েলকাম ভাইয়া। ঠিক আছে, আসছেন, খুবই ভালো হয়েছে ভাই। আমাদেরকে 2 মিনিটে একটু আপনার অনুভূতি গুলো, একটু ফিলিংস গুলো একটু আমাদের সাথে শেয়ার করে যাবেন। অনুভূতি বলতে পাশ করার অনুভূতি তো আসলে অনেক ভালো। পাশ করার পরে বোঝা যায় আসলে পরীক্ষাটা কেমন ছিল। গতবার পরীক্ষা দিছিলাম, আমার অস্পিতে খারাপ হয়েছিল, আপনার 0.1 কম ছিল, এই জন্য আমি করতে পারি নাই। এবার আপনাদের ব্যাচে ভর্তি ছিলাম জেনেসিসে, আবার অস্কি করলাম, তারপরে আপনার এইগুলো পরীক্ষা দিলাম আর কি। ওই যে আপু যেটা বললো, আতি আপু যেগুলো বললো ওইগুলোই। এই যে আপু যেরকম একটা বললো যে ড্রেন টিউব ফিক্সেশন দিছে, আমাদের ওটা দিছে রোমান স্যান্ডেল মেথড। এইটা একটা আলাদা মেথড। আমরা যেভাবে ড্রেন টিউব ফিক্সেশন করে আসছি সেটা আমাদের আসলে হয় নাই। আমরা ওটা রোমান স্যান্ডেল মেথডটা সম্পূর্ণ আলাদা, বইতে আছে। তো এটা আমাদের আগে কখনো সময় আসে নাই। তারপরে ওই যে আপু যেটা বললো সার্কুলার স্টাপলার, সার্কুলার স্টাপলারও দিছে, আবার আপনার হেমোরয়েডের যে সার্কুলার স্টাপলার সেটাও দিছে, তিনটা একসাথে দিছে। এইটা কোনো সময় ছিল না। এবার আপনার অস্পিতে আবার 4টা অর্থোপেডিক্সের এক্সরে দিছে একসাথে, যেটা কখনোই আসে নাই এরকম করে। আবার আমাদের যে কাউন্সিলিং ছিল সেইখানে গতবার আমরা বাংলায় বলে আসছি, সমস্যা হয় নাই। এইবার স্যারে বলছে যে বাংলায় বললে হবে না, আপনি ইংরেজিতে এটা কন্টিনিউ করেন। তো এইগুলো আমরা আসলে নতুন নতুন পাইছি। আর কিছু কাউন্সিলিং যেটা আমরা যে জেনেসিসের যে অস্কি সেন্টারে করছিলাম ওইটা আমাদের খুব ভালো কাজে দিছে। ওইটা যখন আজকে গতবার আমাদের এইবার যে পরীক্ষার সময় যে কাউন্সিলিং গুলো ছিল বা হিস্ট্রিতে যেগুলো বলতে হইতো সেগুলো ছিল, সেইগুলো ওইটার জন্য আমার খুব সহজ হয়েছে। মানে আর কি কোশ্চেন করবা, আর কি কোশ্চেন করবা, যখন স্যাররা বলে তখন ওই সিরিয়াল অনুযায়ী আমরা একটা মাথায় নিয়ে নিছিলাম। ওইখানে ওই যে আপনাদের যে শিট গুলো ছিলেন ওইখানে লেখা ছিল, আমি ওইভাবে মাথায় নিয়ে গেছি। তো একটার পর একটা বলতে স্যার বলছে আর কি আছে, আর কি আছে, আমি বলে গেছি একটা পর। এরপর স্যার বলছে আর কিছু আছে, আমি বললাম, স্যার না। ঠিক আছে, না অনেক বলছেন, সমস্যা নেই। এই ভাই আর কি, আর কিছু না। ওকে ধন্যবাদ। ভাইয়া, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ আমাদের সাথে জয়েন করার জন্য। ঠিক আছে, ঠিক আমি আছে, thank you. দেখতে পাচ্ছি আমাদের আরেকজন ভাইয়া পার্টিসিপেন্ট হিসেবে আছেন, মাহমুদ ভাইয়া। ভাইয়া, কি আমার কথা শুনতে পাচ্ছেন? কাইন্ডলি যদি একটু ইন্ট্রোডাকশন হতেন আমাদের সাথে। উম, জি ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি। আমি ডাক্তার মাহমুদ, এফসিপিএস শ্রেণী হিসেবে আছি ঢাকা মেডিকেল কলেজে। জুলাইতে মিড টার্ম দিব। কোন সাবজেক্টে আছেন ভাইয়া, কোন স্পেশালিটি? আমার স্পেশালিটি নিউরো সার্জারি, আচ্ছা, ঢাকা মেডিকেলে কোন ইউনিটে আছেন? সার্জারি ইউনিট 5। ইউনিট 5-এ। ওকে, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। তো আমরা যেটা আসলে এখন বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে কিছু কথা। সেটা হচ্ছে যে সার্জারি ট্রেনিং আসলে সত্যি খুবই হ্যাকটিক, স্পেশালি আমাদের অ্যাডমিশন থাকে, পোস্ট অ্যাডমিশন থাকে, ওটি থাকে, ইমার্জেন্সি থাকে, ওয়ার্ড রাউন্ড থাকে, এরপরে ডিউটি থাকে, পাশাপাশি তো আমাদের আসলে ব্যক্তিগত পরিবার বলে তো আছেই। তো সব মিলে আসলে সময় বের করে পড়তে বসাটাই আসলে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আর মিড টার্ম আসলে আরেকটা বড় বিষয় হচ্ছে সিলেবাসটা অনেক বড়। আর আমরা দেখতে পাচ্ছি যে ডে বাই ডে কিন্তু মিড টার্ম খুবই মানে পরীক্ষা বা বিসিপিএস কিন্তু খুবই ওয়েল অর্গানাইজড হচ্ছে, স্ট্রাকচার্ড হচ্ছে। পরীক্ষার প্যাটার্নে কিন্তু চেঞ্জ আসতেছে এবং প্রত্যেকবারই কিন্তু পরীক্ষায় ভ্যারিয়েশন আসতেছে। অর্থাৎ তারা আগের সিকোয়েন্স গুলো থেকে আসলে কিছুটা রাখতেছে, কিন্তু ম্যাক্সিমামই কিন্তু আসলে তারা নতুন সিকোয়েন্স আনতেছে। তো ওই যে একটু আগে আমাদের হচ্ছে আমাদের নজরুল হোসেন বা ভাইয়া যেটা বললেন যে এখানে আসলে ব্রেন টিউব ফিক্সেশন আসছিল। তো আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন কিন্তু আমাদেরকে একটা এনজি টিউব ইনসার্শনের আইডিয়াল পজিশন হচ্ছে এসবিএ তে আসছিল। তারপরে হচ্ছে ডিজিটাল রেকটাল এক্সামিনেশন বা ডিআরইর পজিশন। দেখেন, এই কাজগুলো কিন্তু আমরা আমাদের ওয়ার্ডে ইনভ্যারিয়েবলি করতেছি। এনজি, একটা পারফোরেশনের রোগী আসতেছে, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের রোগী আসতেছে, আমরা কিন্তু ইনভ্যারিয়েবলি এনজি করে দিচ্ছি। কিন্তু দেখেন, আমরা করার সময় কিন্তু
যে আসলে কোনটা প্রিন্সিপাল, আসলে কোন মেথডে করতেছি, আর কি কি অল্টারনেটিভ প্রিন্সিপাল আছে, এগুলো যদি আমরা তখনই যদি একটু প্র্যাকটিস করে রাখি বা তখনই যদি একটু নোট করে রাখি, তাহলে পরীক্ষার সময় এগুলো নিয়ে আলাদা যেমন বার্ডেনও হয় না। দ্বিতীয় কথা, ওই যে আপু যেটা বলে গেল যে আপনি সবকিছু কিন্তু আসলে প্রিভিয়াস সিলেবাস বা কোশ্চিন পড়ে কিন্তু আপনি আসলে কাভার করতে পারবেন না। আপনার ওয়ার্ডের বা আপনার ডেইলি অ্যাক্টিভিটিস এর কিছু রেসিডুয়াল নলেজ কিন্তু পরীক্ষায় মানে কাজে লাগাতে হবে। তো দেখেন এই যে যেমন এবার বললো যে অর্থোপেডিক্স থেকে অনেকগুলো এক্স রে আসছে। দেখেন আমি জানি না আসলে সব মেডিকেল কলেজগুলোতে আসলে রোটেশন হয় কিনা, তবে টারশিয়ারি কিছু মেডিকেল কলেজ আছে যেখানে আসলে 1-2 মাসের রোটেশন থাকে। তো সেই জায়গাগুলোতে কিন্তু অর্থোপেডিক্স এর 2 মাস রোটেশন থাকে, সেখানে কিন্তু আপনারা বিভিন্ন ডিউটি করতেছেন, বিভিন্ন ফ্র্যাকচারের সাথে কিন্তু আপনারা ওরিয়েন্টেশন হচ্ছেন। তো আলটিমেটলি আসলে মিড টার্মে এমন কোনো কিছু দেওয়া হয় না যেটা আসলে আপনারা মানে একেবারে এগুলোর সাথে ওরিয়েন্টেড না, কিন্তু যখন আমরা কাজটা করি বা যখন আমরা দেখি, তখন আসলে এটার প্রিন্সিপালটা আসলে আমরা দেখি না। আমরা আমাদের মতো আসলে কাজ করে যাই। আমরা ব্যস্ততার কারণে হোক, তাড়াহুড়ার কারণে হোক, ওয়ার্কলোড বেশির কারণে অনেক সময় আমরা আসলে প্রিন্সিপাল ফলো করতে পারি না। কিন্তু অ্যাজ এ আমরা স্টুডেন্ট, যেহেতু আমরা এখনো পাস করি নাই, সেহেতু অবশ্যই আমরা যখন একটা কাজ করব, আমাদের মতো করে আমরা করলেও সেটার প্রিন্সিপালটা কি সেটাও জানতে হবে। এবং পরবর্তীতে যখন আমরা ওই কাজটা আবারও করব, তখন চেষ্টা করব যে আমরা আসলে প্রিন্সিপাল মেনটেন করে করার। এটা যেমন একটা ইথিক্যাল প্র্যাকটিসও হবে আমাদের, দ্বিতীয়ত পাশাপাশি আমরা পরীক্ষার জন্য আগে থেকে প্রিপেয়ার হব। দেখেন ডায়াথার্মি মেশিন নিয়ে আমরা দেখি যে পরীক্ষার আগে আসলে এই মেশিনটা বা ল্যাপারোস্কোপি টাওয়ার মেশিন নিয়ে পরীক্ষার আগ দিয়ে কিন্তু স্টুডেন্ট যারা আমরা ছিলাম তারা কিন্তু অনেক দৌড়াদৌড়ি, এটা কি, এই মেশিনটা কি, কোথায় সুইচ অন করতে হয়, কোথায় আসলে ইমেজ প্রসেসিং হয়, কোনটা গ্যাস ইনসার্পেটর, এই যে সবগুলো। অথচ আমরা কিন্তু ল্যাপারোস্কোপিক ওটিতে প্রতিনিয়ত হরহামেশায় দাঁড়াচ্ছি, কিন্তু আসলে ওই মেশিনটা কিভাবে অন করে, কিভাবে অ্যাসেম্বল করে, কিভাবে সেট করে, এটা আসলে দেখা হয় নাই। ঠিক আছে? তো আমরা যখন এর পরবর্তীতে আমরা তো পাশাপাশি পড়াশোনা করব, কোচিং এর গাইডলাইন নিব, ঠিক আছে, পাশাপাশি আমাদের ট্রেনিং পিরিয়ডে আমরা যে কাজগুলো করতেছি এগুলোর প্রিন্সিপালটা, আমরা শুধু কাজ করলেই হবে না, এটা আসলে প্রিন্সিপাল কি এটাও জানতে হবে। তো আসলে উম, তো আমি মনে করি আসলে আপনারা রিসেন্টলি হয়তো পরীক্ষার ফলাফল দেখেছেন যে আসলে এখন যেমন পরীক্ষার্থীর সংখ্যা যেমন বাড়তেছে, পাশাপাশি কিন্তু আসলে পাস ফেলের রেশিওটাও কিন্তু এখন খুব চোখে পড়তেছে। আগে ফেলের সংখ্যাটা একটু তুলনামূলক কম থাকলেও এখন কিন্তু দেখতেছেন যে আসলে রিটেনেই কিন্তু একটা বড় সংখ্যক অ্যামাউন্ট কিন্তু ওইখানে আসলে বাদ পড়ে যাচ্ছে। তারপরে সচরাচর আগের রেজাল্ট গুলো অ্যানালাইসিস করলে দেখা যেত যে আসলে অস্কি বা অস্কিতে খুব একটা বেশি মানে ফেল করতো না, কিন্তু এখন কিন্তু দেখতে পাচ্ছি যে আসলে অস্কিতেও কিন্তু আসলে যেমন কোশ্চিনের ভ্যারিয়েশন আসছে, পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ফেলের সংখ্যাটাও আসলে কিন্তু একটু ডে বাই ডে বাড়তেছে। তবে এটা নিয়ে আসলে আপনাদের ঘাবড়ানোর কিছু নাই, ঠিক আছে? এই ব্যাপারে ইনশাআল্লাহ জেনেসিস আপনাদের পাশে আছে, আপনাদেরকে গাইড দিবে ইনশাআল্লাহ। আর আপনারাও আসলে গাইডলাইন ফলো করবেন, ইনশাআল্লাহ। আশা করি আপনারা যারা এখানে আছেন ইনশাআল্লাহ অবশ্যই আপনারা পার হয়ে যাবেন। এটা বলতেছি কারণ হচ্ছে বিগত দিনে যারা আসলে ছিল, জেনেসিসের সাথে ছিল, এখানকার গাইডলাইন যারা ফলো করেছে, অধিকাংশই প্রায় 99% আসলে মানে পার হয়ে গেছে এবং স্মুথলি পার হয়ে গেছে। দু একটা আসলে ইনসিডেন্টস আসলে ঘটছে, বাট দ্যাটস নট দ্য এক্সাম্পল। বাট ম্যাক্সিমামই পার হয়ে গেছে, ইনশাল্লাহ আশা করতেছি আপনারাও আসলে পারবেন। তো আর আমি অনুরোধ করব যে আসলে আপনারা যারা নিয়মিত ক্লাসগুলো করার চেষ্টা করবেন, পাশাপাশি একটা পরামর্শ আমার থাকবে যেটা আসলে আমার জীবনে কাজে দিয়েছে, সেটা হচ্ছে যারা আপনারা ঢাকায় থাকেন, যারা মোস্ট অফ দ্য ট্রেনিং আসলে ঢাকায় ট্রেনিং করে, তো ঢাকায় আপনারা আসলে যারা আছেন তারা আসলে চেষ্টা করবেন যে আসলে অফলাইনে এসে ক্লাসটা করার। তো অফলাইনে ক্লাস প্লাস হচ্ছে আপনার ক্লাসের আগে ক্লাস টেস্টটা হয়, সেটা আসলে দেওয়ার চেষ্টা করবেন। সুবিধা হচ্ছে যে এখানে আপনি সরাসরি মেন্টরের সাথে ফেস টু ফেস আলোচনা করতে পারবেন, ইনস্ট্যান্ট একটা ফিডব্যাক আপনি এখানে পাবেন। পাশাপাশি হচ্ছে নিয়মিত যে ক্লাস টেস্ট গুলো হচ্ছে, সেই ক্লাস টেস্ট গুলোতে আপনি মানে পরীক্ষার হলের মতো বসে সেই ওএমআর, বিসিপিএস এ আপনাকে যে ওএমআর প্রোভাইড করা হবে, সেম ওএমআর আপনাকে দেওয়া হবে পরীক্ষার হলে, যেভাবে খাতা প্রোভাইড করা হবে ঠিক সেভাবে হচ্ছে আপনি কি বলে ওই খাতায় পরীক্ষা দিবেন। এবং টাইমিং এর যে বিষয়টা, আপনাকে যে সময়, আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু শেষবার ঘটা করে রিটেন পরীক্ষা দিয়েছিলাম আমরা সেই এমবিবিএস ফাইনাল পরীক্ষার সময়, তারপরে কিন্তু আসলে এত আয়োজন করে রিটেন পরীক্ষা আসলে দেওয়া হয় না। তো এই যে দীর্ঘ একটা সময় আপনি রিটেনের বাহিরে আছেন,
এতে বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আমি অনেককে দেখেছি রিটেন পরীক্ষার সময় লাস্টে অনেক প্রথম থেকে অনেক সুন্দর করে লিখে লাস্টে একটা গ্রুপ লিখে আসতে পারে নাই। ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও কিন্তু কোশ্চেন ছেড়ে আসার কারণে কিন্তু অনেকের কিন্তু রেজাল্ট খারাপ হয়েছে। তো এই যে পরীক্ষার অ্যান্সারের সাথে টাইম ম্যানেজমেন্টটা, এটা আপনি সরাসরি সেন্টারে এসে পরীক্ষার হলের মতো পরিবেশে পরীক্ষা না দিলে কখনোই আপনি এটা রিয়েলাইজ করতে পারবেন না। আপনি চিন্তা করেন যারা এটা নিয়মিত প্র্যাকটিস করে পরীক্ষার হলে বসবে, আর আপনি এই প্র্যাকটিসটা না করে সরাসরি পরীক্ষার হলে বসবেন, অবশ্যই কিন্তু দুইজনের প্রিপারেশন, দুইজনের আউটলুকিং, দুইজনের কনফিডেন্সের মধ্যে কিন্তু একটা সিগনিফিকেন্ট পার্থক্য অবশ্যই থাকবে। তাই আসলে যারা ঢাকার বাইরে আছেন তাদের ক্ষেত্রে আসলে কিছু বলার নেই। বাট তারাও চেষ্টা করবেন যখন অনলাইনে পরীক্ষা দিবেন নিজের কাছে নিজের এর অনেস্টি থেকে সততার সাথে টাইম ম্যানেজমেন্ট করে পরীক্ষা দিবেন, এবং পরীক্ষা যখন আপনি দিবেন পরীক্ষা দেওয়ার সময় একদম পরিবেশটাকে পরীক্ষার পরিবেশের মতো তৈরি করে পরীক্ষা দিবেন, এটা আপনার পরীক্ষার হলে আপনার কাজে দিবে। তো যাই হোক, আমরা আমরা দেখতে পাচ্ছি যে আমরা রিসেন্টলি ফলাফলও দেখেছি এখানে ফেলের সংখ্যাটা বেশি হলো। আমি যেটা আমার নিজের কাছে আমার উপলব্ধি যে আমি লাস্ট ব্যাচে আমি মেন্টরশিপ হিসেবে ছিলাম, আমি ক্লাস নিয়েছি এবং কিছু মক টেস্ট, বিশেষ করে অস্তি মকে আমি ছিলাম। তো অধিকাংশ চেহারা আমি যখন পরীক্ষার রেজাল্ট পাবলিশ হওয়ার পরে যখন আমি জেনেসিসের পেজ থেকে তাদের নাম ছবি প্রকাশ করে আমি দেখি সবাই, আমি যাদেরকে আসলে ওই শেষ পরীক্ষার সময় অস্থির মক টেস্টের সময় আমি যাদেরকে দেখেছি অধিকাংশকে আমি আসলে সে ছবির মধ্যে খুঁজে পেয়েছি, দু একজনকে খুঁজে পাই নাই তাদেরকে আসলে খোঁজ খবর নিয়েছি। তো আমাদের এই যে আমাদের এই কি বলে রেগুলার ক্লাসের পাশাপাশি আমাদের সবচেয়ে মানে একটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পরীক্ষার ঠিক আগে আমাদের একটা মিড টার্ম অস্কি একটা ম্যাজিক্যাল সেশন হয়, সেখানে আপনারা কাউন্সিলিং স্টেশন, প্রসিডিউর স্টেশন, এগুলো আপনি ঠিক বিসিপিএস এর আদলে বিসিপিএস এর যে এনভায়রনমেন্টে আপনারা পরীক্ষা দিবেন সেম এনভায়রনমেন্টে একটা পরীক্ষা আয়োজন করা হয়, যেটা পরীক্ষার আগে আপনাকে একটা কনফিডেন্স গ্রো করে। এই যে কিছুক্ষণ আগে একটা ভাইয়া বললেন যে কাউন্সিলিং এর সময় আসলে বাংলায় কাউন্সিলিং করা হচ্ছিল, স্যার কিন্তু পরে বলছে যে ইংলিশে কাউন্সিলিং করতে। আমরা রিসেন্ট যে আমাদের যে অস্পিয়ান অস্কি যে আমরা মক টেস্টটা নিয়েছি সেখানে কিন্তু আমরা এরকম ইংলিশে কাউন্সিলিং এর ব্যাপারে কিন্তু আমরা বেশি মানে কি বলবো ইনফ্লুয়েন্স করছে এবং বেশ কয়েকজন ইংলিশে চেষ্টা করছে। আমি মনে করি আগামী দিনগুলোতে কিন্তু আসলে বাংলা থাকবে না, কারণ বিসিপিএস অনেকটাই আসলে আমরা জানি যেটা যে রয়্যাল কলেজের সাথে কোলাবোরেশনে যাওয়ার চেষ্টা করতেছে, সেক্ষেত্রে আসলে পরীক্ষা পদ্ধতিটাও কিন্তু আসলে যে এমআরসিএস পার্ট বি বেস করার চেষ্টা করতেছে, সেক্ষেত্রে কিন্তু পরবর্তী বাংলায় কাউন্সিলিং বিষয়টা কিন্তু অবসুলেট হয়ে যেতে পারে। তো অবশ্যই আমি মনে করি যেটা আগামী দিনগুলোতে ইংলিশে কাউন্সিলিং চলে আসবে। তবে এটার জন্য আমাদের জেনেসিস এর অস্কিয়ান অস্কি ব্যাচ আছে, এটা আপনাদের জন্য থাকবে। আপনারা যারা রেগুলার ব্যাচে আছেন তাদের জন্য সেই ব্যাচে আলাদা ডিসকাউন্টের ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন। তো আশা করি যে আপনাদের পুরো জেনেসিস মিড টার্মের ফুল প্যাকেজ কোথায় কি লাগবে এ ব্যাপারে জেনেসিস আপনাদেরকে সবসময় সহযোগিতা করবে। তো যাই হোক, আমি কথা না বাড়ে এখন আমরা আবার চলে যাব আমাদের মেন্টর প্যানেলে। তো আমি এই ব্যাপারে এখন আমি অনুরোধ করব যে এই পর্যায়ে আমাদের যে মিড টার্ম সার্জারির যে আমাদের সিলেবাস, আমরা সিলেবাস এবং স্টাডি ম্যাটেরিয়াল এই ব্যাপারে আমি একটু কথা মানে আমার অভিজ্ঞতা জানতে চাবো ডক্টর রেদওয়ানুল্লাহ আমিনী ভাইকে। তো ভাই হচ্ছে আমার নিজেরও মেন্টর ছিল, আর হচ্ছে ভাইয়ের ক্লাসের সবচেয়ে বড় আমি একটু শেয়ার করি আর কি, ভাইয়ের ক্লাসের সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল যে অনেক সময় নিয়ে ক্লাস নিত এবং ভাইয়া বেলিয়ান লাভে লাইন বা লাইন করতো এবং এক্সপ্লেনেশন করতো। অনেক সময় নিয়ে ক্লাসটা হলো, আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে ক্লাসটা করে আসার পরে আমি যখন নিজে পড়তে বসতাম আসলে তখন সময়টা খুব কম লাগতো এবং মোটামুটি ক্লাসের মধ্যে আসলে পড়া কমপ্লিট করে ফেলতে পারতাম। তো ভাইয়াকে আমি আসলে অনুরোধ করব যে আসলে আমাদের আগামী পরীক্ষার্থীদের জন্য আসলে সিলেবাস সম্পর্কে একটু আলোচনা করবেন, কি কি স্টাডি ম্যাটেরিয়াল, কি অ্যাপ্রোচ বা কোন অ্যাপ্রোচে গেলে আসলে ইফেক্টিভ বেশি হবে, কোন দিকে আসলে ফোকাস করা উচিত, এই ব্যাপারে আমাদেরকে যদি একটু আপনাদের মূল্যবান অভিজ্ঞতা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। আমিনী ভাই, আমাকে শোনা যাচ্ছে? অসংখ্য ধন্যবাদ ডক্টর শাহরিয়ার আরিফিন ভাইকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। মিড টার্ম সম্পর্কে হচ্ছে আপনাদের মিড টার্মের যে প্রিপারেশন, সেই প্রিপারেশন সম্পর্কে আপনারা কিভাবে প্রিপারেশন নিবেন এবং মিড টার্মের রিসেন্ট পরীক্ষাগুলো কিভাবে হয়েছে সেটা সম্পর্কে আপনারা এতক্ষণ শুনলেন। এখন আপনারা মিড টার্মের যে প্রিপারেশন, সেই প্রিপারেশনটার ক্ষেত্রে আপনারা কিভাবে প্রিপারেশনটা নিবেন
এবং আপনার সেই প্রিপারেশনের সিলেবাস কি হবে, এবং এই সিলেবাসের সাথে আপনি আপনার যে এক্সাম যে প্যাটার্ন সেইটা কিভাবে আপনি কোপ আপ করবেন এবং এক্সাম প্যাটার্নটা কিরকম সেই সম্পর্কে আমি একটু আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো মিড টার্ম পরীক্ষায় আপনাদের আহ, যেই সিলেবাসটা থাকে সেইটা হচ্ছে আহ, আমাদের সার্জারির অতি পরিচিত একটা বই এবং খুব গুরুত্বপূর্ণ একটা বই যেটা আমরা টেক্সট বুক হিসেবে ফলো করি, বেলি অ্যান্ড লাভ 28th এডিশন। তো এখন পর্যন্ত রিসেন্ট যে এডিশন সেটা হচ্ছে বেলি অ্যান্ড লাভ 28। আমিনী ভাইকে শোনা যাচ্ছে না। ভাইয়ার কি কোনো কারণে নেটওয়ার্ক প্রবলেম? আমিনী ভাইয়া, রেদওয়ানা আমিনী ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? আচ্ছা, যাই হোক, খুব সম্ভবত আসলে আহ ভাইয়ার মনে হয় নেটওয়ার্ক কোনো একটা ইস্যু থাকতে পারে। আমি আশা রাখবো যে ভাইয়া চলে আসবেন। তো যাই হোক, আমরা ভাইয়া আস্তে আস্তে আসলে আমরা আমাদের পরবর্তী সেশনে চলে যাই, এবং হচ্ছে ভাইয়া আসলে আবার পুনরায় আমরা হচ্ছে আবার ভাইয়ার কথা শুনবো। তো আসলে এখন আবার আসি আমি একটু ফিলিং শেয়ারিং এর জন্য। তো আমরা এখন শুনবো ডক্টর ইমরান হোসেন ভাইয়ের কাছ থেকে, যিনি আসলে সদ্য মিড টার্ম পরীক্ষায় আসলে উত্তীর্ণ হয়েছেন। তো ইমরান ভাই, আসলে আপনার এই মিড টার্ম প্রিপারেশনে আপনি কি কি চ্যালেঞ্জ আসলে ফেস করছেন, কিভাবে ওভারকাম করছেন, এবং জেনেসিস আপনার পাশে কতটুকু সহযোগিতার হাত বাড়িয়েছিল, এবং আগামী যে জুলাই 26-এ যারা পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে আপনার কোনো অ্যাডভাইস যদি আমাদের শেয়ার করতেন, আমরা খুব উপকৃত হতাম। তো যাই হোক ভাইয়া, আমরা শুরু করি তাহলে। সালাম আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে শাহরিয়ার ভাই? জি, শোনা যাচ্ছে ভাইয়া। আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া যারা আজকের এই ফিলিং শেয়ারিং প্লাস আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমাদের সাথে যুক্ত আছেন, এবং পরবর্তীতে এই ভিডিওটি যেহেতু রেকর্ড থাকবে, যারা পরবর্তীতে ভর্তি হবে সবাই এই আজকের এই প্রোগ্রামের যে তথ্যগুলা এবং এখানে যে প্রনস এবং আউটস যেগুলো আমরা দেখতে পাচ্ছি, যে যারা শেয়ার করতেছে তাদের অনুভূতিগুলো, এগুলো তারা জানতে পারলে পরবর্তী তাদের চান্স পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। তো জেনেসিস পার্ট 1 যেদিন পাস করেছিলাম আমি 2023 সালের জুলাই, সেই দিনকেই সেলিব্রেশনে বলা হয়েছিল যে মিড টার্মেও জেনেসিস সবসময় আপনাদের পাশে থাকবে। তো আমার প্রিপারেশনটা আসলে 3 মাস আগে থেকে আমি নিয়েছি, যদিও ওই ব্যাচটা শুরু হয়েছিল 5 মাস, আমি খোঁজ রেখেছিলাম, আমার কলিগরা ভর্তি হয়েছিল, কিন্তু আমি এত বেশি ডিউটির প্রেশার থাকে, আমি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি ইউনিট 6-এ আছি। এখানে প্রচুর কাজ থাকে আমাদের, বৃহস্পতিবার এবং শনিবার আমাদের ওটি থাকে, এছাড়া বুধবারে মাঝে মাঝে ওটি থাকে। তো আমি আমার কলিগদের কাছে শুনছিলাম তারা ভর্তি হয়ে গিয়েছে, তো আমি যেহেতু প্রায় 2 বছর ওয়ার্ডে খুবই অ্যাক্টিভলি কাজ করেছি, আমার অনেক বিষয় আমার মনে হয়েছিল যে আমার জানা, আমি পড়াটা শুরু করতে পারছিলাম না। তো হঠাৎ করে দেখলাম একদিন যে জেনেসিসের একটা ফ্রি একটা সেশন, কার্ডিওথোরাসিক কার্ডিওথোরাসিক একটা সেশন ছিল আমিনী ভাইয়ের, ওটা ফ্রি সেশন, সেখানে ডিসকাশন হবে। তা আমি ওই ডিসকাশনটা দেখলাম, মানে ওই লেকচারটা দেখলাম যে আমিনী ভাই ওখানে কার্ডিওথোরাসিকের যে প্রশ্নগুলা রিটেনের সেগুলো আলোচনা করতেছে। তো আমার খুবই ভালো লাগলো যে ভাই প্রায় এই যাবৎকালে মানে 2021 সাল থেকে শুরু হয়েছে মিড টার্মের, সেখান থেকে 2025 সাল পর্যন্ত যে কোশ্চেন গুলো আছে সেগুলো সব আলোচনা করছে। তো আমি ওই দিনকে আমি ওই লেকচার গুলা আমার বেলিয়ান লাভে আমি সুন্দর করে গুছিয়ে ফেলি। তখন আমার মনে হলো যে না, তাহলে বাকি যে লেকচার গুলো আছে আমি যদি এভাবে গুছিয়ে ফেলি তাহলে আমার চান্স হবে। তো আমি পরের দিনই, আমি আর দেরি না করে পরের দিনই আমি চলে যাই জেনেসিস মিড টার্ম সেন্টারে, কাঁটাবনের সামনে পাম্পের পাশে, ওখানে গিয়ে আমি ভর্তি হয়ে পড়ি। ভর্তি হয়ে পড়ার পরই আমি জানতে পারি যে এটা অফলাইনেও করা যাবে এবং অনলাইন একসাথে। জেনেসিস মিড টার্মের একটা ব্যাপক সুবিধা যে আপনি দুইটাই ভর্তি হওয়ার সাথে সাথে আপনি অনলাইনে রেকর্ডেড তো থাকবে, সাথে অফলাইনে চাইলেও করতে পারবেন।
তো আমি তারপরে এই বাসায় আসার পরে আমি যখন রেকর্ড যেদিন ভর্তি হলাম ওই দিন ওরিয়েন্টেশন প্রোগ্রামের এই যে আজকের যে প্রোগ্রামটা আপনারা শুনছেন সেই প্রোগ্রামটা প্রথম আমি ওপেন করলাম। সেখানে আমি জানতে পারলাম আমার স্টাডি ম্যাটেরিয়ালস। তো আমি স্টাডি ম্যাটেরিয়াল সম্বন্ধে সবার আগে জানলাম যে বেইলিয়ান লাভ করলে এখান থেকে আপনি আপনি পরীক্ষার হলে পাশ করে আসবেন। তো আমার দরকার পাস, আমি আর কিছু চিন্তা করিনি। আমার বেইলিয়ান লাভটা যেহেতু পার্ট ওয়ানে যেটা ছিল 28 এডিশনের, আমি সেই 28 এডিশনের বইটাই আবার টেবিলে রাখলাম। যে 4টা খণ্ড করা ছিল সেই 4টা খণ্ড রাখলাম। আর সাথে সাথে ভাইরা বলেছিল যে অসপি এবং অস্কি একসাথে আপনারা যখন টপিক পড়বেন তখন সাথে অস্কি এবং অস্পি যে জেনেসিস 3rd এডিশনের বইটা আছে সেই বইটা আপনি সাথে রাখবেন। তাহলে আমি এই যে স্টাডি ম্যাটেরিয়ালস, এবং আমিনী ভাই আরো বলে দিয়েছিল যে আপনারা ডিকোডিং সার্জারি, এই ডিকোডিং সার্জারিটা সাথে রাখবেন, এখান থেকে আপনাদের অস্পি এবং অস্কি দেখতে হবে। তো আমার কাছে ওই 2টা বই ছিল কিন্তু ডিকোডিংটা ছিল না। তো আমি পরের দিন চলে গেলাম নীল খেতে, ডিকোডিং কোথাও পেলাম না। পরে 52 বুক শপে গেলাম, কোথাও ডিকোডিং পেলাম না। আমি 3 মাস ধরে ডিকোডিং খুঁজছি, আজও আমি ডিকোডিং খুঁজে পাইনি। কিন্তু যেদিন আমি ওই জানলাম যে এটা মার্কেট আউট, সেদিন থেকে আমি একটা পিডিএফ ভার্সন আমাদের কলিগদের কাছ থেকে নিয়ে নিয়েছিলাম, ওইটা আমি অল্প অল্প করে পড়তাম। তো 3 মাস আগে যখন আমি ভর্তি হলাম তখন 3 মাসের পরে আমি আগে যেহেতু অনেক লেকচার হয়ে গেছিল আরো 3 মাসের, আমি একটা একটা করে বাসায় লেকচার দেখা শুরু করলাম। এবং এইভাবে দেখেন আপনাদের এই যে এইটা আমি একটা চার্ট বানিয়েছিলাম, এখানে লেকচার গুলা যেটা করতাম, এই পাশে হলো লেকচার যদি ভিডিও দেখা হয়ে যেত টিক দিতাম, এখানে যদি সলভ করা হতো টিক দিতাম, এখানে যদি শিট গুলা লাগানো হয়ে যেত আমার বইয়ে তাহলে সেই জেনেসিস তো শিট দিত, মানে বইয়ের সাথে সাথে রিটেনের জন্য সেগুলা টিক দেওয়া আছে। একদম যতগুলা লেকচার আছে পুরোটা আমি একটা একটা করে দেখা শুরু করলাম। 3 মাসের যখন আমার শুরু হলো এইভাবে আমি গুছানো শুরু করলাম। দেখলাম যে আমি অনেক কিছু পারতাম না কিন্তু ভাইয়েরা সুন্দর করে গুছাই দিত। তো এইভাবে আমি আমার রিটেনের প্রিপারেশনটা নিতে থাকতাম। একটা কথা সবাই বলে যে অস্পি এবং অস্কির প্রিপারেশনটা পরীক্ষার পরে যেহেতু সময় থাকে 7 থেকে 8 দিন, আপনারা তখন পড়তে পারেন, এখন অস্পি পড়তে হবে না। বিশ্বাস করেন এই দেখেন এখানে যে হলুদ কালারের যেগুলো আছে এগুলো কিন্তু অস্পি এবং অস্কির সেশন। জেনেসিস কিন্তু প্রায় 2-3 সপ্তাহ পর পরই কিন্তু অস্পি এবং অস্কির সেশন লং ব্যাচে বা ইরেগুলার ব্যাচে নিয়ে থাকে। আমি কিন্তু তখনই ওই বইটা গুছিয়ে ফেলেছিলাম, আমার বইটা তখনই গুছিয়ে ফেলেছিলাম। এই জন্য আমি মিড টার্ম রিটেন পরীক্ষার পরে আমার একটু বেগ পেতে হয় না, কষ্ট পেতে হয় না। আমি ওই টাইমে আমি সময়গুলো পার করেছি। কিন্তু আমি আমার কলিগদের দেখেছি যারা অস্পি এবং অস্কি ওই 7 দিনের আশায় রেখে দিয়েছিল, তখন রিটেন পরীক্ষা এবং এসবিএ পরীক্ষা দেওয়ার পরে যে পরিমাণ মেন্টালি একটা প্রেশার থাকে, এই পড়া তখন কোনোভাবেই মাথার মধ্যে ঢুকতে চায় না। তো আমি যারা আজকের এই ভিডিওটি দেখছেন বা পরবর্তী দেখবেন, আমি বলবো আপনারা যখন যে লেকচারটা করবেন ভাইয়ারা কিন্তু বলে দেয় এটা অস্পি, এটা অস্কি, এটা রিটেন, এটা এসবিও, আপনি দয়া করে আপনার বেইলিয়ান লাভটি ওই তখনই এবং অস্পির এবং বইটা যে আছে তখনই গুছিয়ে ফেলবেন। তার একটা যেমন এটার একটা সুবিধা দেখেন, এবারে যে একটা পিক্টোগ্রাম মানে একটা রেডিওলজি দিয়েছিল আমাদের সিটি স্ক্যান প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট, এটা খুব কম মানুষই পারছে, কারণ এটা আনকমন এবং কোন বইতে সচরাচর এটা দেওয়া থাকে না। কিন্তু বেইলিয়ান লাভ হেপাটোবিলিয়ারি অধ্যায় যে ভাইয়াটা নিয়েছিলেন আমাদেরকে বলে দিয়েছিলেন যে এই ছবিটা ভালো করে দেখে রাখো, পরীক্ষায় এটা পড়তে পারে। তাহলে আমি কিন্তু তখনই অস্পির ওই যে দাগ দিয়েছিলাম, ওই যে ছবিটা একবার দেখেছিলাম। এবারে আমার অস্পির স্টেশনের প্রথমটাই ছিল হলো প্যানক্রিয়াটিক সিউডোসিস। অন্যান্য যারা করেছে ম্যাক্সিমাম আমি যাকে জিজ্ঞেস করছি 70-80% ভুল করেছে এই অস্পি স্টেশনের এই চিনতে, এই পিক্টোগ্রামটা সিটি। তো এটা আমার একটা হেল্প করেছে। আর আমি জেনেসিসের যে পরীক্ষাগুলা সেগুলা বাসায় ম্যাক্সিমাম টাইমে আমি বাসায় যে কোশ্চিনটা দেখতাম, কোশ্চিন দেখার পরে যেটা আমি পারতাম সেটা আমি লিখতাম না, যেটা আমি পারতাম না সেটা আমি 6 মিনিট স্টপওয়াচ ধরে আমি দ্রুত লেখার প্র্যাকটিস করতাম। এবং আমি লেখার প্র্যাকটিসটা করতাম কিভাবে, আমি অনলি বেইলিয়ান লাভে 10টা কজ দেওয়া থাকলে আমি অনলি 2টা অথবা 4টা কজ আমি মুখস্থ করতাম, 4টা কজ লিখতাম। তবে বিশ্বাস করেন রিটেনে 60টা কোশ্চিনের আপনাকে আনসার করতে হবে, প্রত্যেকটা কোশ্চিনে আপনার সময় 7 মিনিট করে। এই জন্য এবং রিটেনের কোশ্চিন দেখলে আপনারা দেখবেন যে হয় 2টা কজ 2টা কমপ্লিকেশন চাবে, অথবা 4টা কজ বা 4টা কমপ্লিকেশন, 4টার বেশি কোনোদিন চাই না। এই জন্য আমি ছোট ছোট করে লেখার অভ্যাস করেছিলাম। এই জন্য আমার হাতে লেখা এত স্লো, মানে অনেক সুন্দর কিন্তু এত স্লো, তারপর পরীক্ষার হলে আমি প্রায় 10 মিনিট আগে প্রত্যেকটা কোশ্চিন কাভার দিয়ে আবার আমি রিভিশন দিতে পেরেছিলাম। তাহলে আমার এটা বলার উদ্দেশ্য হলো যে আপনারা কিন্তু পরীক্ষাগুলো দিবেন, যেটা পারেন সেটা তো পারেন, মানে
সময়টা খুব ইম্পর্টেন্ট আপনার এই যে এই মিড টার্ম পাস করার ক্ষেত্রে, রিটেনের ক্ষেত্রেও আমি আমার কলিগদের দেখেছি এবারই যে তারা সবকিছু পারে, কিন্তু পরীক্ষা হলে একটা বা দুটা কোশ্চিন, পুরো কোশ্চিন 10 মার্ক 12 মার্ক ছেড়ে এসেছে, এটা কিন্তু কেউ পাস করতে পারে না। কারণ প্রায় 310 জন পরীক্ষার্থী দিয়েছে, মাত্র 132 জন রিটেনে কিন্তু পাস করেছে, বাকি 180 জনের মতো কিন্তু রিটেনেই আউট হয়ে গেছে। তাহলে রিটেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন, এসবিএ সিঙ্গেল বেস্ট আনসার, বেলিয়াল মানে বিসিপিএস অলওয়েজ স্ট্যান্ডার্ড করে, অলওয়েজ। আমরা এবারে অনেক জেনেসিস থেকে অনেক ভাবে, কঠিন ভাবে, সহজ ভাবে, সব ভাবে আমাদের এসবিএ গুলা পড়িয়ে নিয়েছে, কিন্তু তারপরেও আমরা পরীক্ষার হলে গিয়ে দেখি যে আমাদের প্রত্যেকটা কোশ্চিনে কনফিউশন। একটা কোশ্চিন আসছিল এবারে যে আমাদের হলো অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসের মানে একটা পেশেন্ট আসছে অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস, 40 বছর একটা পেশেন্ট, অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসের মেইন এটা হলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি। ওখানে ইউরেটেরিক স্টোন ছিল, অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস ছিল, অনেক ছিল, কি হবে জানি না, কিন্তু বেলিয়ান ল্যাবে সুন্দর করে কিন্তু দেওয়া আছে যে এইভাবে আসলে এটা কি হয়, হয় ইউরেটেরিক স্টোন অথবা অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস। কিন্তু এটা একটা কনফিউশন, দুইটাই আছে, কিন্তু দুইটাই পরীক্ষা অপশনের মধ্যে আছে, ব্যাখ্যার মধ্যেও আছে, কিন্তু আমরা এক একজন এক একটা দিয়েছি। তো সেক্ষেত্রে ওটা কি আনসার তারা ধরবে, তারাই জানে। এইভাবে প্রত্যেকটা কোশ্চিনের ভিতরে কিন্তু একটু ছোট করে টোপ দেওয়া থাকে। আমরা মনে হয় যে আরে পরীক্ষার হলে ভালো দিয়েছি, আমি নিজেই মনে হচ্ছিল এসবি অনেক ভালো দিয়েছি, কিন্তু পরীক্ষার হলে বের হয়ে যখন বিভিন্ন মানুষের সাথে কথা বলছি, তখন আলটিমেটলি আমার কমতে 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 কি পর্যায়ে চলে আসছিল, মনে হচ্ছিল যে না, আমার মনে হয় যে মানে খারাপ হয়ে 30টার বেশি, 30টার নিচে চলে আসতেছে এমন মনে হচ্ছিল। তারপরে যেহেতু ভাইয়ারা সবসময় বলতো, যে ভাইয়াই ক্লাস নিক সবসময় বলতো যে আপনাদের এসবিএ সবসময় খারাপ হয়, কঠিন হয়, আপনাদের এসএকিউ দিয়ে, রিটেন দিয়ে আপনাকে মার্ক তুলতে হবে। তো অনেক আশা নিয়ে যখন এবছর রিটেন পরীক্ষার হলে ঢুকলাম, আমরা অনেকটাই হতাশ হয়েছি। বিগত 5 সেশনের কোশ্চিন অ্যানালাইসিস করছি, আমরা সব ধরনের কোশ্চিন অ্যানালাইসিস করছি, জেনেসিসের কোশ্চিন অ্যানালাইসিস করছি, কিন্তু এবারে কোশ্চিনটা প্রত্যেকটা জায়গায় একেবারে নতুনত্বের ছোঁয়া ছিল। আমরা দেখতে পেরেছি রোবোটিক সার্জারির মতো জিনিস দিয়েছে, বেল আউট টেকনিক দিয়েছে, আমাদের ইরাস প্রোটোকল দিয়েছে, এইভাবে নতুন নতুন প্রত্যেকটা জিনিস যেগুলা আগে বিগত সালে পড়ে নাই কিন্তু দিয়েছে। কিন্তু কেন আমরা পারছি? কারণ আমরা বেলিয়ান ল্যাবের সংস্পর্শে ছিলাম, আমরা কিছু জিনিস লিখে আসতে পারছি। আর জেনেসিসের সাথে থাকলে ওরা এই যে মানে এই জিনিস লেখাগুলো আমাদেরকে সুন্দর করে শিখিয়ে দেয় যে যদি কমনও না পড়ে তাহলে কিভাবে আগাতে হবে, কি প্রসিডিউরে আপনি লিখলে এখান থেকে মার্ক পাবেন, সেগুলো কিন্তু ভাইয়েরা পাইদা পায় আমাদেরকে কিন্তু শিখাই দিয়েছে। তো আমি যারা প্রিপারেশন সামনে নিবেন আপনাদেরকে উদাহরণ আহ্বান করব যে আপনারা যদি পাস করতে চান, বিশেষ করে যখন রিটেনের প্রিপারেশন নেবেন, একসাথে এসবি এবং একসাথে অস্কির প্রিপারেশনটাও আপনারা নিয়ে নেবেন। তো এইভাবে যখন আমাদের লাস্টে যখন 1 মাস আসলো, তখন 1 মাস আমি খুব মানে গুরুত্ব সহকারে ভাইয়াদের যে কোশ্চিন ছিল, যে মক ছিল, সেই পরীক্ষাগুলো দিয়েছি এবং খুব সুন্দর করে পড়ার চেষ্টা করেছি, গোছালো ভাবে পড়ার চেষ্টা করেছি। আমার জন্য এসবিএ বললাম তো যে একটু টাফ ছিল, সবার জন্য টাফ ছিল, কিন্তু এসএকিউ এর ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি কিছুটা ভালো লিখেছিলাম। আমার কাছে মনে হয়েছে যেহেতু হাতে লেখাটা আগে থেকে অভ্যাস ছিল, কারণ সেই এমবিবিএস এর পরে আর কোনো লেখা হয় নাই, এই অভ্যাসটা আমি তৈরি করতে পেরেছিলাম বাসায় বসে। সেক্ষেত্রে আমি এটা ভালো করেছি। আর আমি ম্যাক্সিমাম টাইমে সপ্তাহে 2 দিন আমাদের কোচিং হতো, রবিবার এবং বুধবার। তো আমি রবিবার ফ্রি থাকতাম, আমি হাসপাতালে ডিউটি করে আমি চলে যেতাম জেনেসিসে। আমি এবং আরো আমার 3-4 জন কলিগ আমরা অনলাইনে ক্লাস করতাম, মানে অফলাইনে ক্লাস করতাম। আপনাদের যাদের সময় থাকবে আমি উদাহরণ আহ্বান রাখবো, আপনারা মাঝে মাঝে কষ্ট করে জ্যাম ঠেলে হলেও আপনারা অফলাইনে আসবেন। তাহলে একটা কষ্ট যখন আপনি পাবেন, তখন দেখবেন একদিন অফলাইনে আসেন, আপনি বুঝতে পারবেন কি পরিমাণ স্পিড এবং স্পিড আপনার মধ্যে বৃদ্ধি পাবে। অফলাইনে আসলে ভাইদের সাথে কথা বললে, ওখানে বসে কষ্ট করলে। আর অনলাইনে তো অনেক অসুবিধা আছে, সুবিধা আছে, কিন্তু আমি বলবো যে আপনাদের যাদের সুযোগ আছে আপনারা কিন্তু অফলাইনে অবশ্যই 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 আসবেন। আর আমাদের রিটেন পরীক্ষার পরে যে সময় থাকে, আমি অস্কি ব্যাচেও ভর্তি ছিলাম। ওই টাইমে আমি দেখছি যে আমার যেহেতু আগে প্রিপারেশন নেওয়া ছিল, সেক্ষেত্রে আমার ক্ষেত্রে একটু কষ্ট কম হয়েছে। কিন্তু আমাদের অনেক কলিগের, ওনাদের কিন্তু অস্পির যে বইটা 3rd এডিশনে তখনও পড়া হয়নি, পরীক্ষা 2 দিন আগেও কিন্তু পড়া হয়নি। তো সেক্ষেত্রে আমি বলবো যে এখনই সাথে সাথে আপনাদের যে অস্কি লেকচার গুলো হবে সেগুলো আপনারা পড়ে ফেলবেন। আর এবারের যে অস্পি স্টেশন, এবারে অস্পি স্টেশন বিগত সালের মতো হয়নি। অন্যান্য বার অস্পি স্টেশন সবচেয়ে সহজ থাকে, আর ক্লিনিক্যাল পার্ট যেটা অস্কি এটা কঠিন থাকে, কিন্তু এইবারে আমাদের অস্পি স্টেশনে একেবারে নতুনত্ব। অলরেডি ভাইরা বলেছে যে আমাদের এই সার্কুলার স্টেপলার, লিনিয়ার স্টেপলার, লং হেমারোডোপেক্সি মেশিন দিয়েছে, প্যানক্রিয়াটিক সিউডোসি দিয়েছে, আমাদেরকে সুপ্রাটলি দিয়েছে, আমাদের এবিজি অ্যানালাইসিস দিয়েছে, ইউরিনোলাইসিস অ্যানালাইসিস দিয়েছে, এবারডেন নট দিয়েছে যে স্কিনে।
তারপরে আমাদের হলো এই যেটা ব্রেন টিউব ফিক্সেশন দিয়েছে, এবং আমাদের এবারে একটা নতুন যে আগে আমাদের বাংলায় কাউন্সিলিং, কিন্তু এবারে ওই স্টেশনে কোনোভাবেই বাংলায় কাউন্সিলিং করতে দিচ্ছিল না তারা। তো আমার অসপি স্টেশনটা তুলনামূলকভাবে আমি ওই যে রিটেনের সাথে প্রিপারেশন নেওয়ার কারণে আমি কিছুটা লিখে আসতে পেরেছি। সব জায়গায় মোটামুটি অসপির ওই বইটা পড়ার কারণে আমার যাই আসুক আমি এটা লিখে আসতে পেরেছি। আর এভারডেন যে নট, এটা পেরিফেরির অনেকে, আমি পরীক্ষার হলে ওখানে তার আগে একটা ইয়ে থাকে রেস্টিং স্টেশন, আমি ম্যাক্সিমামটাই আমার আগে যে 3 জন করেছি দেখলাম 3 জনের কেউ এভারডেন নট লাস্ট পর্যন্ত আসতে পারছিল না, মানে সময় কাভার হচ্ছিল না, কারণ এত বড় ইনসিশনটা, এত বড় ইনসিশন দিয়েছে যে সবাই অনেকগুলো বাইট দিতে দিতে এভারডেন পর্যন্ত আসতে পারতেছে না। তাহলে আমি কি করেছি, আমি 2টা 3টা তুলি এভারডেনে চলে গেছি, সেক্ষেত্রে আমারটা কমপ্লিট করতে পেরেছি। এটা একটা ট্রিক ছিল যে পরীক্ষার হলে এভারডেন নট আসলে দ্রুত শেষ করে আপনাকে এভারডেন নটটা দিয়ে দিতে হবে। আর কাউন্সিলিং স্টেশনে স্যাররা ইংলিশে কোশ্চেন করেছিল, তো সেক্ষেত্রে আমি ইংলিশে কিছু আনসার করেছি আর কিছু বাংলায় আমি চলে গেছিলাম, তো স্যাররা এটা মাইন্ড করে নাই। তো আমার মনে হয় যে এবারে আমরা যে ফাইনাল যে অস্কি এবং অসপি যে স্টেশন ছিল, শারিয়ার ভাই ওই স্টেশনে বসছিল, ম্যাক্সিমাম ইংলিশে অনেকে কাউন্সিলিং করছিল বা হিস্ট্রি নিচ্ছিল। আমরা মনে করবো যে আমাদের সামনে যারা আপনারা আইবেন ওই যে ম্যাজিক্যাল সেশন আছে যে ফাইনাল মক, তখন ইংরেজিতে করার চেষ্টা করবেন। আর আমাদের এবারে অস্কিটা একেবারে অন্যান্য বারের তুলনায় সহজ ছিল, কারণ থাইরয়েডের হিস্ট্রি টেকিং আমাদের ম্যাজিক্যাল সেশনে আমরা 4-5 বার করে থাইরয়েড হিস্ট্রি টেকিং নিয়েছি। লাস্ট ফাইনাল মক সেদিন আমিনী ভাইয়ের কাছে আমি থাইরয়েডের হিস্ট্রি টেকিং এবং এক্সামিনেশন দিয়েছি, সেটা কমন পড়েছে। আমি পুরো মার্ক এখান থেকে পুরো মার্কটা এখান থেকে তুলেছি। ম্যাডাম যে ছিল উনি বলছে এটা সবগুলা প্রশ্ন টাচ করেছে। আর পরবর্তীতে ছিল আমাদের আপার অ্যাবডোমিনাল, মানে এখানে দিয়েছি 70 বছরের একটা পেশেন্ট যার আপার অ্যাবডোমিনাল পেইন আছে, এখানে ভমিটিং হচ্ছে, ওজন কমে যাচ্ছে, এখানে একটা হিস্ট্রি টেকিং নাও। তো এখানেও আমরা কার্সিনোম অফ দ্য স্টোমাকের হিস্ট্রি টেকিং নিয়েছে, যেটা আমরা পরীক্ষা ম্যাজিক্যাল সেশনে আমরা কার্সিনোম অফ দ্য স্টোমাকের এই হিস্ট্রি টেকিংটা নিয়ে গেছি, এটাও আমার জন্য সহজ ছিল। পরবর্তীতে আমাদের নি জয়েন্ট আসছিল, তো নি জয়েন্ট এজ ইউজুয়াল আমরা নি জয়েন্ট অনেক ইজি ছিল। গতবার যেমন শোল্ডার ছিল ওটা কঠিন, নি জয়েন্ট আমরা পড়ে গেছিলাম। বেইলিয়ান লাভে আমি বলবো যে বেইলিয়ান লাভে যে 5টা শক আছে আপনাদের অস্কির জন্য, মানে এক্সামিনেশনের, নি জয়েন্ট, হ্যান্ড, তারপরে শোল্ডার, তারপরে স্পাইন, এই 5টা বক্স একদম মুখস্থ ঠোঁটস্থ কণ্ঠস্থ করে ফেলবেন, ওর বাইরে কোনোবার দেয় না। বিগত 4 বছরের কোশ্চেন অ্যানালাইসিস আমি করছি, আমার কলিগরা করছে, দেখছি ওর বাইরে কোনোটা দেয়নি, এবারও দেয় নাই। তবে হ্যাঁ, এবারে একটু ব্যতিক্রম ছিল যে আমাদের ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন, তবে ঘাবড়ানোর কিছু নাই, প্রত্যেক বছরই নতুন আসতেছে। আপনি 10 মার্ক ছেড়ে দেন, আমি তো 10 মার্ক ছেড়েই দিয়েছি। আমি ওই স্টেশনে যখন আমার ওইটা 5 নম্বর লাস্ট স্টেশন ছিল, আমি সব পরীক্ষা দিয়ে আমি ধরে নিয়েছি আমি এখানে একও পাবো না, তারপরও আমি এখানে সালাম দিয়েছি, গ্রেটিং নিয়েছি, লাস্টে থ্যাংক ইউ দিয়েছি, কাপড় ঠিক করেছি, এখানেই 2 পেয়ে গেছি। আর আরেকটা জিনিস, পরীক্ষার হলে এই কথাটা খুব ভালো করে মাথায় রাখবেন, পরীক্ষার হলে যদি কোনো ইনস্ট্রুমেন্ট থাকে আপনি টেবিলের দিকে তাকায় দেখবেন, হ্যাঁ টেবিলের দিকে তাকায় দেখবেন, যদি কোনো ইনস্ট্রুমেন্ট থাকে সেই ইনস্ট্রুমেন্টের যথাযথ ইউটিলাইজ আপনাকে করতে হবে। আমি ওই স্টেশনে গিয়ে দেখি যে হাতের সামনে যা যা আছে, আতর আছে, ওখানে লাইট আছে, তারপরে ওখানে হ্যামার আছে, ওখানে টিউনিং ফর্ক আছে, সবগুলা আমি হাত পা নাড়াইছি, ওখান থেকে 3-4 চলে এসছে আমার, আর কি সবগুলো ইউটিলাইজ করেছি। এটা একটা বেসিক, একটা কমন আপনাদের বলে দিলাম, পরীক্ষার হলে যা থাকবে এগুলো ইউটিলাইজ করবেন। তো অসপি এবং অস্কিও মোটামুটি দিয়েছিলাম, এভারেজ পরীক্ষা আমি বলবো না খুব ভালো দিয়েছি, প্রত্যেকটা পরীক্ষায় এভারেজ। আর আপনি যখন এভারেজ পরীক্ষা দেবেন তখনই আপনার পরীক্ষার রেজাল্টটা সাকসেস আসবে, কারণ আপনাকে 60% মার্ক পেতে হবে। তো ওভারঅল এই ছিল আমার জার্নি। জেনেসিস আমাকে পুরোটা সময় হেল্প করেছে, আমি নিরলয় ভাবে কষ্ট করেছি, জেনেসিস এর সাথে থাকতে পেরেছি বলে ভালো লাগছে। ভাইয়াদের প্রতিটা কথা আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করেছি। পরীক্ষার হলে বসে আমাদের পরীক্ষার হলে আমাদের বলছিল পরীক্ষায় আপনারা 8:30টায় আসবেন, কিন্তু আমাদের 8:30টার পরীক্ষা 11টায় শুরু হয়েছে। অনেকে ধৈর্য হারা হয়ে গেছিল। পরীক্ষার হলে অসপি এবং অস্কি স্টেশনে যে 32 জন ফেল করেছে, বিশ্বাস করেন এদের ম্যাক্সিমাম কারণই হলো এরা কনফিডেন্স হারিয়ে ফেলেছিল। আমার যে 2 জন কলিগ, আমার ইউনিটে যে 2 জন কলিগ খারাপ করেছে, তাদের মেন কারণ খারাপ করা যে তারা আজকে মার্ক তুলেছে, আমি দেখলাম তাদের 0.312, অর্থাৎ মাত্র 1 মার্কের একটু কমের জন্য তাদের মানে খারাপ আসছে কোন একটা অস্কি স্টেশনে। তো কনফিডেন্স লো হয়ে গেছিল। স্যাররা হলো এই জায়গায় মিড টার্মে পরীক্ষার হলে আমরা যখন বসেছিলাম সব 11টার সময়, তখন একজন স্যার এসে বললো যে এটা একটা মিড টার্ম পরীক্ষা, আপনারা অরিড হবেন না, ঘাবড়ে যাবেন না, আপনারা যে 2 বছর কষ্ট করেছেন এটা জাস্ট একটা জাস্টিফিকেশন হবে যে কতটুকু করছেন, আর কনফিডেন্ট থাকবেন। আবারও বলতেছি আপনি কনফিডেন্ট থাকবেন, তাহলে পরীক্ষা হলে আমি কনফিডেন্ট ছিলাম, এবং যারা ছিল কনফিডেন্ট আমার কলিগরা তারা দেখেন সবাই পাস করে গিয়েছে। এবং আমরা যারা জেনেসিসের সাথে ছিলাম
আমি আবারও বলতেছি, আমি দেখছি ম্যাক্সিমাম টাইম ওখানে গিয়ে জেনেসিসের সাথে যারা ছিল সবাই সুন্দর মতো সহজ ভাবে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিয়েছে। আমরা এই জার্নিটা পাস করে এসেছি। আমি আবারও বলবো, বেইলিয়ান লাভ আপনাদের সাথে রাখতে হবে, এবং এটা যদি আপনি সুন্দর করে পড়েন পরীক্ষার হলে এর নলেজ দিয়ে, ভাইয়াদের গোছানো নলেজ দিয়ে আপনি পরীক্ষার হলে বের হয়ে আসতে পারবেন। আর আপনার দরকার পরীক্ষার হল থেকে বের হয়ে আসা। তো এই প্রোগ্রামটার অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা যে দিক নির্দেশনামূলক আমরা পেয়েছিলাম, আমরা আপনাদেরকে আজকে দিচ্ছি। আমার পরীক্ষার হলের অনুভূতি ছিল এইরকম, জেনেসিস না হলে, জেনেসিস মিড টার্ম এই পার্ট অংশটা না হলে আমার হয়তো এত গোছালো, এত সুন্দর মতো স্মুথলি এই জার্নিটা সহজ হতো না। তো আপনাদের ইনশাল্লাহ আগামী পরীক্ষার সময় কিন্তু আর বেশি দিন নাই, জুন মাসের 15 তারিখে। আপনারা আজকে থেকেই প্ল্যান করে ফেলেন কিভাবে পড়বেন। কালকে থেকে, আগামীকাল থেকে টুকটুক করে পড়া শুরু করেন, দেখবেন অনেক স্মুথলি মিড টার্ম পাস হয়ে যাবে। তো মিড টার্ম পাসের আগে অনেক কষ্ট হয়েছে, আমি পরিবারের সাথে সময় দিতে পারিনি, আমার দুটো সন্তান তাদেরকে ঠিক মতো কোলে নিতে পারতাম না, কষ্ট হতো যে কি হবে। তো এটা একটা আশার দিক, এখন প্রায় 3 বছর মানে খুবই ভালো লাগছে যেদিন পাস করি, যে 3 বছর আমাকে আর পড়ালেখার মধ্যে ওইভাবে থাকতে হবে না। পরীক্ষা যেহেতু নাই, একটা মাথা থেকে বিশাল একটা প্রেশার, পাহাড় একটা বোঝা, এটা সরে গেছে যেদিন মিড টার্মের রেজাল্টটা আসছে। তো জেনেসিসকে অসংখ্য ধন্যবাদ যে এই জার্নিতে পাশে ছিল। আর এই মিড টার্মের পরে জেনেসিস থেকে বা এই সাথে থাকার কারণে যে উপকারটি হয়েছে, আমি মিড টার্ম পাস করার পরে এখন ওয়ার্ডে গেলে আমার যে নলেজটা আমি পেয়েছি, আমি এখন অ্যাপ্লাই করি, আমার রুগীর স্যাটিসফ্যাকশন অন্য লেভেলে চলে গেছে। আমার কাউন্সিলিং বলেন, আমি গতদিন বেস্টে ড্র্যাপিং করেছি, স্যার তো অবাক হয়ে গেছে, যেটা একেবারে সুন্দর, একেবারে ম্যাথমেটিক্যালি যে পরিমাণ, মানে যেভাবে মানে ট্যাপিং করলে হয়, সেভাবে আমি ট্যাপিং করেছি, আমার নলেজ অনেক এনরিচ হয়েছে। তো আশা করি আপনাদেরও এইভাবে নলেজ বৃদ্ধি পাবে, আপনারা জেনেসিসের সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন। আমরা আপনাদের এই জার্নি সহজ করার জন্য আসছি। আর সবার জন্য অনেক অনেক শুভকামনা। সামনের এই পথটা একটু কষ্টের, একটু মসৃণ, একটু রাত জেগে একটু সময় করে পড়াগুলো বের করে ফেলেন। আশা করি যেদিন রেজাল্ট আসবে সেদিন দেখবেন একটা শুকরিয়ার নামাজ পড়ে আপনার কাছে অনেক হালকা লাগবে। তো আজকের এই কথাগুলো বলতে পেরে আমার অনেক ভালো লাগছে, এবং যাদের উদ্দেশ্যে বলা, আশা করি তারা যদি এখান থেকে কিছু নির্যাস নিতে পারে আমার ভালো লাগবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আপনাদের সেলিব্রেশন, মানে আপনাদের যাতে পাস হয়ে যায় সেই প্রত্যাশা রাখি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন একজন মানবিক ডাক্তার হতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। অসাধারণ অসাধারণ, আসলে কি বলবো, মানে একদম আমি মানে ঠিক আজ থেকে 6 মাস আগে এরকম একটা ফিলিং শেয়ারে আমিও ছিলাম। তো আমি আসলে নিজেকে ওই জায়গায় আসলে নিয়ে চলে গেছিলাম যে আর ভাইয়া যেভাবে আসলে বললেন, আর আসলে আমি মনে করি যে আর নতুন করে কিছু বলার নাই। আপনি আপনার জীবনে এই মিড টার্মের জার্নির ক্ষেত্রে আপনি যেখানে যেখানে আসলে প্রতিবন্ধকতা দেখছেন, সেটা যেমন আপনি বলছেন, সেখান থেকে কেমনে ওভারকাম করে আসতে হবে সে ব্যাপারেও বলছেন। আর কনফিউশন, এটা আসলে বিসিপিএস এর একটা মেইন প্রিন্সিপাল, সেই পার্ট 1 থেকে আসলে আমরা দেখে আসতেছি, এরা প্রত্যেকটা কোশ্চেনে আসলে একটু কনফিউশন ক্রিয়েট করে। আর একদিক থেকে আমি পজিটিভ বলবো যে না, আসলে সময়ের সাথে সাথে সবকিছুই যেমন আপগ্রেড হয়, বিসিপিএস আসলে আপগ্রেড হচ্ছে। সেই পুরাতন ট্র্যাডিশনাল সার্জিক্যাল প্রিন্সিপাল থেকে তারা বের হয়ে আসলে ডে বাই ডে আজকে রোবোটিক সার্জারি পর্যন্ত আসতেছে। মানে তারা আসলে একটা আধুনিক, আমাদের বাংলাদেশ যে আসলে একটু মডারেশন যুগে আবার প্রবেশ করতেছে, সে ব্যাপারে আসলে বিসিপিএস একটা আগাম বার্তা নিয়ে আসতেছে, এবং তাদের ইনস্টিটিউশনের ট্রেনিদেরকে সে ব্যাপারে আগে থেকে আসলে ট্রেন আপ করতেছে। আর সবথেকে ভাইয়া যেটা বললেন যে আসলে পাস করার মালিক হচ্ছে আল্লাহ, এই জেনেসিস বা এই মেন্টরে আমরা শুধুমাত্র উসিলা মাত্র, ঠিক আছে। আপনাদের এই জার্নিতে আমরা একটু উসিলা হয়ে থাকতে পারছি, এটাই আমাদের কাছে অনেক, আল্লাহ পাকের কাছে শুক্রিয়া। তো যাই হোক, আমরা আবার একটু ফিরত যাই। আমাদের হচ্ছে রেদওয়ানুল্লাহ আমিনী ভাইয়ের একটু ইন্টারাপ্ট হয়েছিল, ভাই আবার আমাদের মাঝে ফিরত আসছেন। ভাইয়ার বাকি কথাগুলো আমরা এখন শুনবো। বা আমিনী ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? অসংখ্য ধন্যবাদ ডক্টর শাহরিয়ার ভাই। আমার মোবাইল এবং ল্যাপটপের ইন্টারনেট কানেকশন খুব ডিস্টার্ব করছিল, এবং এছাড়াও একটু লোডশেডিং এর সমস্যাও ছিল। তো সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার কথা কি শুনতে পাচ্ছেন শাহরিয়ার আরিফিন ভাই? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি ভিডিওটা অফ রেখেই বলি। নেটওয়ার্ক কানেকশন যেহেতু খুব উইক, সেহেতু কথাবার্তা একটু ইন্টারাপ্টেড হতে পারে। তো যদি ইন্টারাপ্টেড হয় তাহলে একটু আমাকে একটু ভাই একটু আমাকে একটু থামায়েন, একটু বলিয়েন আর কি।
যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। জি ভাই, ক্লিয়ার শোনা যাচ্ছে, আপনি বলেন, সমস্যা হলে আমি জানাবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। তো এত মোটামুটি হচ্ছে এই পর্যন্ত আমরা মিড টার্মের প্রিপারেশনের ক্ষেত্রে মোটামুটি কিভাবে আপনারা প্রিপারেশন নিবেন এবং আপনার প্রিপারেশনের স্ট্র্যাটেজি কি হবে মোটামুটি আপনারা সবাই বুঝে গিয়েছেন। আমি আর খুব বেশি লেন্দি করব না, আমি জাস্ট সংক্ষেপে আপনাদের মিড টার্মের সিলেবাস যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং সেই সাথে আপনার পরীক্ষার প্যাটার্ন যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আপনারা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে বা যে কোনো এক্সামের ক্ষেত্রে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে দুইটা জিনিস, যে সিলেবাস এবং পরীক্ষার প্যাটার্ন, এই দুইটা জিনিসই খুব গুরুত্বপূর্ণ। এই দুইটা সম্পর্কে আমি খুব সংক্ষেপে বলবো, কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। তো সেটা হচ্ছে কি, যে মিড টার্ম পরীক্ষার যে সিলেবাসটা, এটা হচ্ছে মিড টার্ম পরীক্ষা 3টা পেপারে বিভক্ত। আপনাদের পেপার 1 সেটা হচ্ছে সিঙ্গেল বেসড অ্যান্সার, যেখানে আপনাদের একটা কোশ্চেন থাকবে, সেখান থেকে 5টা স্টেম দেওয়া থাকবে, সেখান থেকে আপনার বেস্ট অ্যান্সারটা চুজ করতে হবে। এটা হচ্ছে সিঙ্গেল বেসড অ্যান্সার। এই পরীক্ষাটার সাথে আপনারা খুবই পরিচিত, আপনারা যে পার্ট 1 পরীক্ষা দিয়েছিলেন সেই পরীক্ষায় আপনারা এসবিএ পরীক্ষা, এসবিএ যে পরীক্ষাটা আপনারা দিয়েছেন সেই পরীক্ষার আদলেই পরীক্ষাটা বিসিপিএস নিয়ে থাকে। তো এইটা হচ্ছে এসবিএ পরীক্ষা এবং সেইটা হচ্ছে পেপার 1। এবং যেটা হচ্ছে পেপার 2টা হচ্ছে এসএকিউ। তো পেপার 2টা হচ্ছে আপনাদের এসএকিউ। সেই এসএকিউ পরীক্ষাতে আপনাদের আহ আহ যে যে এসএকিউ পরীক্ষাটা যেটা হয়, সেই এসএকিউ পরীক্ষাটাতে আপনাদের হচ্ছে সাধারণত আহ এখানে আপনাদের 4টা গ্রুপ থাকে। এসএকিউ পরীক্ষাতে আপনাদের 4টা গ্রুপ থাকবে, সেই 4টা গ্রুপে আপনাদের হচ্ছে আহ, কিছু সাব কোশ্চেন থাকবে। তাহলে হচ্ছে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4, প্রত্যেকটা গ্রুপে আপনার 5টা করে কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেনে আপনার 2টা বা 3টা বা 4টা সাব কোশ্চেন থাকবে। তাহলে টোটাল যে 20টা কোশ্চেন, 4টা গ্রুপে 5টা করে, টোটাল 20টা কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে 5 মার্কসের। সেই পাঁচ সেই 20টা কোশ্চেন 5 মার্কস করে, টোটাল মার্কস হবে হচ্ছে 100। এবং এই রিটেন পরীক্ষার আপনার টোটাল টাইম ডিউরেশন থাকবে 180 মিনিটস, মানে হচ্ছে 3 আওয়ার্স। তো আপনাদের পেপার 1 এবং পেপার 2 দুইটা পরীক্ষায় একটা আলাদা দিনে পরীক্ষা হবে। আহ, আমার কি স্ক্রিন শেয়ারটা কি দেখা যাচ্ছে? আমি একটা স্ক্রিনে একটা ছবি শেয়ার করেছি, জি ভাইয়া, এটা কি? দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো এটা হচ্ছে আপনাদের পেপার 1টা হচ্ছে সিঙ্গেল বেসড অ্যান্সার এবং পেপার 2টা হচ্ছে শর্ট অ্যান্সার কোশ্চেন। এই পেপার 1 এবং পেপার 2 যেই পরীক্ষা দুটো আলাদা দিনে হয়, সেই পরীক্ষা দুটোতে আপনাদের অন অ্যান অ্যাভারেজ দুইটা পরীক্ষা মিলিয়ে আপনাকে 60%-এ পাস করতে হবে। তাহলে দুইটা পরীক্ষা মিলিয়ে আপনি যদি 200 মার্কের মধ্যে 120 মার্কস পান, তাহলে আপনি পেপার 1 এবং পেপার 2 মিলে আপনি হচ্ছে পাস করবেন। তো এটা গেল হচ্ছে আপনার আপনার রিটেন পরীক্ষা, যেটা হচ্ছে দুইটা আলাদা দিনে পরীক্ষা হয়। সাধারণত দেখা যায় যে সিঙ্গেল বেস্ট অ্যান্সার যে পরীক্ষাটা হচ্ছে তার পরের দিনই সাধারণত দেখা যায় যে এসএকিউ পরীক্ষাটা হয়ে যায়। যদি মাঝখানে যদি ছুটির দিন থাকে, শুক্রবার বা কোনো সাপ্তাহিক ছুটির দিন থাকে, তাহলে দেখা যায় যে আপনি এসএকিউ পরীক্ষার আগে একদিন ছুটি পাবেন, কিন্তু সেটা ছাড়া আহ কিন্তু সাধারণত ছুটি থাকে না। তাহলে আপনার পেপার 1 এবং পেপার 2 মিলে আহ, হচ্ছে রিটেন যে পরীক্ষাটা সেখানে আপনাকে পাশ করতে হবে। এবং সেইখানে যদি আপনি পাশ করেন তাহলে আপনাকে একটা এলিজিবল লিস্ট দিবে। তো রিটেন পরীক্ষার পরে সাধারণত যেটা দেখা যায় যে 5 দিন বা 6 দিন বা 7 দিন, আহ, আহ, এই 5 থেকে 7 দিনের মধ্যেই সাধারণত রিটেনের রেজাল্টটা দিয়ে দেয়। এইবার যেটা হয়েছে যে আপনার রিটেন যে পরীক্ষার রেজাল্ট সেটা যেদিন দিয়েছে, এর পরের দিন মানে একদিন গ্যাপ দিয়ে আপনাদের যে ক্লিনিক্যাল যে পরীক্ষাটা, অবজেক্টিভ স্ট্রাকচার্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন বা অস্কি যে পরীক্ষাটা, এই পরীক্ষাটা কিন্তু এবার হয়ে গিয়েছে। তো যেটা দেখা যায় যে রিটেন পরীক্ষার পরে খুব বেশি সময় পাওয়া যায় না। রিটেন পরীক্ষার পরে দেখা যায় যে একদিন পরেই আপনাকে ক্লিনিক্যাল পরীক্ষায় বসতে হয়। তো ক্লিনিক্যাল পরীক্ষায় সাধারণত দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে ক্লিনিক্যাল পার্ট, যেটা হচ্ছে আমরা ফাইনাল প্রফে অসপি যে পরীক্ষাটা দেই, আহ, আহ,
অবজেক্টিভ স্ট্রাকচার্ড প্র্যাকটিক্যাল এক্সামিনেশন। 10টা আলাদা স্টেশন থাকে, প্রত্যেকটা স্টেশনে আপনার 5 করে মার্ক থাকে এবং 10টা স্টেশনে 5 মার্ক করে, 5×10 50 মার্ক। তো এই অসপি যে পরীক্ষাটা, এটা আমরা সাধারণত পরীক্ষাটার সাথে আমরা অভ্যস্ত। আমরা মেডিকেলে ফাইনাল প্রফে বা হচ্ছে আমাদের যে ফাইনাল প্রফে মেডিসিন, সার্জারি, গাইনিতে আমরা কিন্তু এই অসপি পরীক্ষাটা দিয়ে এসেছি। তো মোটামুটি অসপির যে সিস্টেমটা থাকে মোটামুটি প্রায় একই রকম, এবং প্রত্যেকটা স্টেশনে আপনার 5 মিনিট করে থাকবে এবং মার্কস থাকবে 5। আর আরেকটা পার্ট থাকে যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল পার্ট, যেখানে আপনাকে কিছু এক্সামিনেশন করে দেখাতে হবে বা কিছু শর্ট কেস আপনাকে পারফর্ম করতে হবে। তো সেই স্টেশনগুলোতে থাকবে হচ্ছে 10 মার্ক করে, এবং টোটাল স্টেশন থাকবে 5টা। তো 5টা স্টেশনে 10 মার্ক করে, 5×10 50 মার্ক। তাহলে ক্লিনিক্যাল পার্টে 50 মার্ক এবং প্র্যাকটিক্যাল পার্টে 50 মার্ক, দুইটা পার্ট মিলে টোটাল মার্কস হবে হচ্ছে 100। এবং প্র্যাকটিক্যাল পার্টে প্রত্যেকটি স্টেশনে টাইম থাকবে 10 মিনিট, এবং যেটা ক্লিনিক্যাল পার্ট একটু আগে বললাম সেখানে কিন্তু আমরা পাবো 5 মিনিট করে। তাহলে টোটাল হচ্ছে 50 এবং 50 মিনিট, মানে 1 ঘন্টা 40 মিনিট, এবং টোটাল মার্কস 100। এবং আপনাকে অবজেক্টিভ স্ট্রাকচার্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন পরীক্ষায় 60% পেয়ে আপনাকে পাস করতে হবে। তাহলে মিড টার্মের ক্ষেত্রে যে হচ্ছে এক্সাম যে প্যাটার্নটা, সেটা হচ্ছে আপনারা মোটামুটি বুঝতে পারলেন। তো যেটা হচ্ছে বাস্তবতা, যে রিটেন পরীক্ষা দেওয়ার পরে প্র্যাকটিক্যাল পরীক্ষার আগে খুব বেশি সময় পাওয়া যায় না। আপনি রিটেন পরীক্ষাটা দিলেন, রিটেন পরীক্ষাটা দেওয়ার পরে যে রেজাল্টটা দিবে, রেজাল্টটা দেওয়ার 1 দিন পরেই বা হচ্ছে 2 দিন পরেই আপনাকে প্র্যাকটিক্যাল পরীক্ষায় বসতে হবে। তো আমরা পরীক্ষার যে প্যাটার্ন সেটা দেখে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে অস্কি বা ক্লিনিক্যাল পার্টের জন্য এবং সেই সাথে প্র্যাকটিক্যাল পার্টের জন্য আপনাকে প্রিপারেশনটা কিন্তু খুব আগে থেকেই নিতে হবে। তো আমি খুব সংক্ষেপে আপনাদের এসবিএ, এসএকিউ এবং ক্লিনিক্যাল পার্ট এটার সিলেবাস সম্পর্কে একটু বলবো। এইখানে আপনাদের এসবিএ যে কোশ্চেন গুলো থাকবে এবং শর্ট অ্যান্সার কোশ্চেন, ছোট ছোট কোশ্চেন থাকবে, সেখান থেকে আপনাকে অ্যান্সার করতে হবে। এবং অনেক সময় দেখা যায় যে কোশ্চেন গুলোর একটা ছোট্ট একটা সিনারিও থাকে, সেখান থেকে কিছু সাব কোশ্চেন থাকে। তো এই কোশ্চেন গুলো সাধারণত হচ্ছে বেলি অ্যান্ড লাভ, খুব পরিচিত আমাদের একটা বই, আমাদের সার্জারির যে টেক্সট বুক আমরা বলি, সেই বইটা থেকেই আমাদেরকে এসবি এবং এসএকিউর জন্য আমাদের প্রিপারেশন নিতে হবে। এবং এই বইটাই আপনার হচ্ছে রিটেন পরীক্ষার হচ্ছে ফুল সিলেবাস। রিটেন পরীক্ষার জন্য আপনি পাস করার জন্য এই বইটাই আপনার যথেষ্ট। রিটেন পরীক্ষার জন্য আপনার বেলি অ্যান্ড লাভ বই ছাড়া অন্য কোনো বইয়ের প্রয়োজন নাই। আপনি এই বইটাই যদি খুব ভালো করে পড়তে পারেন, হ্যাঁ, আপনি অ্যাটলিস্ট পাস করবেন। এটা আপনার যদি খুব ভালো দখল থাকে, আপনি পাস করবেন, এটা আপনি কনফিডেন্টলি বলতে পারবেন। তো মিড টার্ম পরীক্ষার যে কোশ্চেন প্যাটার্ন বা মিড টার্ম পরীক্ষার যে এক্সাম প্যাটার্ন, এইটা হচ্ছে রিসেন্ট ইমরান হোসেন ভাইয়ের ফিলিংস যে শেয়ারিং, সেটাতে আমরা শুনলাম যে মিড টার্ম পরীক্ষায় যেটা হয় যে আসলে মিড টার্ম পরীক্ষায় বসার আগে আমরা কিন্তু টোটাল 2 বছরের ট্রেনিং কমপ্লিট করি। তো যেটা দেখা যায়, যেহেতু আমরা ট্রেনিংটা কমপ্লিট করে ফেলেছি, আমরা কিন্তু সবাই সবকিছু জানি। মিড টার্ম পরীক্ষা আমরা যে প্রিপারেশন নেই, দেখা যায় যে মোটামুটি আমরা সবই জানি। এমন খুব বেশি হচ্ছে একজন আমরা বেশি জানি, একজন কম জানি, ব্যাপারটা এরকম না। আমরা একজন হচ্ছে যে 10 বা হচ্ছে 19 জানি, আর একজন আমরা 20 জানি। তো আমাদের যেটা হয় যে আমাদের কনফিডেন্স লেভেলটা আপ এন্ড ডাউন করে। আমরা যেটা হয় যে পরীক্ষার সময় আমরা দেখা যায় যে একটা বা দুইটা স্টেশন নতুন করে দিয়ে দেয়, বা এমন একটা স্টেশন দেয় যে স্টেশনটা আমাদের এর আগে আমরা এই সম্পর্কে পড়া খুব কম। তো এরকম যদি কোনো স্টেশন আমাদের পরীক্ষায় চলে আসে, তখন আমরা কি হয়, আমাদের একটা নার্ভাস ব্রেকডাউন হয়। তো নার্ভাস ব্রেকডাউন হলে কি হয় যে আপনি যেই পড়াটা বা আপনার যে জানা জিনিস, সেটা দেখা যায় যে আপনি ঠিক মতো পারফর্ম করতে পারতেছেন না। তো অ্যাটলিস্ট আপনার যদি বেলি অ্যান্ড লাভ 28 এডিশনটা আপনার যদি দখলে থাকে, তাহলে কিন্তু আপনি কনফিডেন্ট থাকতে পারবেন যে আপনি যা জানেন, বা হচ্ছে আপনার টেক্সট বুকে আপনার যে নলেজটা আপনার আছে, আপনার টেক্সট বুকে যে নলেজটা
আপনার কতটুকু আছে এটা আপনি জানেন, যে কতটুকু আপনি বলতে পারবেন এবং কতটুকু আপনার বইতে লেখা আছে, এবং আপনি নিজেকেই জাজ করতে পারবেন যে এই কোশ্চিনটা আপনি কতটুকু পারলে আপনি পাস করে যেতে পারবেন, যেহেতু আপনি জানেন যে বেরিয়ান লাভে এই টপিক সম্পর্কে বা এই স্টেম সম্পর্কে কতটুকু লেখা আছে। তো রিটেন পরীক্ষায় ভালো করতে গেলে আপনার কিন্তু বেলিয়ান লাভ বইটার উপরে ভালো দখল থাকতে হবে। তো আমরা জেনেসিসে আমাদের যে রেগুলার যে ব্যাচ, সেই রেগুলার ব্যাচের যে ক্লাসগুলো আমরা নেই, সেই ক্লাসগুলো আমরা কিন্তু এসবি এবং এসএকিউ এই দুইটার কমপ্লিট প্রিপারেশন আমরা যাতে নিতে পারি সেইভাবেই আমরা ক্লাসগুলো সাজাই। তো আমরা প্রত্যেকটা ক্লাসেই ফার্স্টে আমরা কিন্তু বেনিয়ান লাভের যে চ্যাপ্টারটা যে ক্লাসে আলোচনা হয়, সেই ক্লাসে আমরা কিন্তু ওই চ্যাপ্টারটা থেকে ইম্পর্টেন্ট যে এসবি এর যেই জায়গাগুলো আমাদের আত্মস্থ করতে হবে, সেই জায়গাগুলো কিন্তু আমরা দেখিয়ে দেই এবং দাগিয়ে দেই। তো সেই জায়গাগুলো আমরা হচ্ছে ক্লাসের যে এসবি এর যে পার্ট গুলো, সেগুলো কিন্তু আমরা আলোচনা করি। এবং সেই সাথে সাথে আমাদের এসএকিউর জন্য যেটা হচ্ছে আমরা প্রিভিয়াস যে কোশ্চেন গুলো অ্যানালাইসিস করি বিসিপিএস এর রিটেন কোশ্চেন থেকে, সেখানে দেখা যায় যে টপিক ইম্পর্টেন্ট যে টপিক গুলো সেখান থেকে রিপিটেডলি দেখা যায় যে এক সেশন পর পর বা 2 সেশন পর পর টপিক গুলো কিন্তু রিপিট হয়। তাহলে এসএকিউর জন্য আপনার ইম্পর্টেন্ট যে টপিক বা এসএকিউর জন্য আপনার যে প্রিপারেশন, এটা কিন্তু আপনারা যে আমাদের যে ডেইলি বা উইকলি যে ক্লাসগুলো থাকবে, সেই উইকলি ক্লাসগুলোতে আমরা কিন্তু এসএকিউর ইম্পর্টেন্ট টপিকস গুলো বলে দিব। তাহলে আমাদের যে উইকলি ক্লাসে এসবি এবং এসএকিউ দুটাই কিন্তু আমরা অ্যাজ এ হোল আপনার বইটা আমরা রেডি করে দিব। তো আমাদের জেনেসিসের আমরা কিন্তু যেই ক্লাসের যে প্যাটার্ন, আমরা কিন্তু আপনার বইটা প্রিপেয়ার করে দেই। হ্যাঁ, আমরা কিন্তু আমাদের ইনিশিয়ালি অনেক চিন্তা ভাবনা ছিল, কিন্তু আমরা যেই আমরা সবাই মিলে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে ভিজুয়াল মেমোরি। হ্যাঁ, আপনি যদি বেলিয়ান লাভ বইটা বারবার দেখেন তাহলে আপনার কিন্তু ভিজুয়াল মেমোরি তৈরি হবে। তো কাজেই আমরা কিন্তু আপনাদের যে ক্লাসগুলো হবে, আপনাদের বইটাকেই আমরা কিন্তু নোট বা হচ্ছে যে নোট খাতার মতো বা হচ্ছে আপনার প্রিপারেশনের যে সলিড যে আপনার নোট বুক, সেটা কিন্তু আমরা বানিয়ে দেব। হ্যাঁ, আমরা কিন্তু আলাদা বা এক্সট্রা আমরা কিন্তু আপনাদের অনেকে বলেন যে ভাইয়া আমরা ক্লাসে শিট পাবো কিনা, আমরা ক্লাসে নোট পাবো কিনা। হ্যাঁ, তো সেটা হচ্ছে কি, আমরা আপনাদের বেরি লাভ বইটাকেই আমরা শিট বা নোট হিসেবে তৈরি করে দেব, যাতে আপনি যতবারই বইটা খুলবেন ততবারই আপনার একটা ভিজুয়াল মেমোরি তৈরি হবে এবং আপনার কনফিডেন্সটা বুস্ট আপ হবে। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের ক্লাসের জেনেসিসে আমাদের যে উইকলি ক্লাসগুলো থাকে, সেই ক্লাসের স্ট্র্যাটেজি। এবং এই ক্লাসগুলোতে আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসে ব্রেন স্টর্মিং এসবিএ সেশন, মানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা কিন্তু এসবিএ সম্পর্কে আলোচনা করব, এবং এইখান থেকে আর কি টাইপের এসবিএ হতে পারে আমরা বেলিয়ান লাভ চ্যাপ্টারটা আলোচনা করার পরে আমরা কিন্তু পসিবল এসবিএ কিভাবে কোশ্চেন আসতে পারে সেটা নিয়েও আলোচনা করব। এবং ক্লাসের লাস্টের দিকে আমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ প্রত্যেকটা ক্লাসে এবং প্রত্যেকটা টপিকে, ওই টপিকের উপর প্রিভিয়াসলি কি কোশ্চেন এসেছে আমরা কিন্তু সেই সম্পর্কে আলোচনা করব। তো এইটা গেল আমাদের অ্যাজ এ হোল ক্লাসের আমাদের কন্টেন্ট এবং সেই সাথে আমাদের রিটেনের সিলেবাস। এবং এটা হচ্ছে মোটামুটি আপনাদের আপনারা কনফিডেন্ট থাকতে পারবেন যে না, আমি ইনশাল্লাহ পাস করব। আপনার পাস করতে কিন্তু আপনাকে 70% মার্ক পেতে হবে না, আপনাকে পাস করতে 80% মার্কসও পেতে হবে না। আপনি কিন্তু 60% পাস মার্কস পেলেই আপনি কিন্তু পাস মার্ক পেয়ে যাচ্ছেন। কাজেই আপনি কনফিডেন্ট থাকতে পারবেন যে আমি যদি বেরিয়ান লাভটা আমি জানি যে আমি কতটুকু জানি, আপনার যদি কোশ্চেনটা কঠিনও হয় আপনি কিন্তু কনফিডেন্সটা কমবে না। এরপরে হচ্ছে ক্লিনিক্যাল যে পরীক্ষাটা, অবজেক্টিভ স্ট্রাকচার ক্লিনিক্যাল এক্সামিনেশন, এই পরীক্ষাটার সিলেবাসটা আপনাদের কি? অবজেক্টিভ স্ট্রাকচার ক্লিনিক্যাল এক্সামিনেশন এই পার্টটার জন্য আপনারা হচ্ছে দুইটা বই খুবই হেল্পফুল।
যেটা আপনারা অবজেক্টিভ স্ট্রাকচার ক্লিনিক্যাল এক্সামিনেশন বা অস্কি পরীক্ষার জন্য আপনারা দেখবেন। সেটা হচ্ছে আমাদের জেনেসিসের একটা বই আছে, অস্কি জেনারেল সার্জারি অ্যান্ড অ্যালাইড। বইটার 3rd এডিশন চলে আসছে। এই বইটা পরীক্ষার জন্য খুবই হেল্পফুল। এই বইয়ের সাথে আপনারা হচ্ছে খুরশিদ আলম স্যারের ডিকোডিং সার্জারি ভলিউম 1 এবং ভলিউম 2 এই বইটা, এবং সেই সাথে বিসিপিএস এর বেসিক সার্জিক্যাল স্কিল যে প্রোগ্রাম আছে, বিসিপিএস এর বেসিক সার্জিক্যাল স্কিল প্রোগ্রামের যে বেসিক সার্জিক্যাল যে বইটা আছে সেটাও কিন্তু আপনারা ক্লিনিক্যাল পরীক্ষার জন্য দেখবেন। কারণ এই এখানে বেসিক সার্জিক্যাল স্কিল প্রোগ্রামে আপনাদের কিন্তু অনেক টাইপের ড্রাই প্রসিডিউর, ওয়েট প্রসিডিউর প্র্যাকটিস করানো হয়, এবং ব্যাপারটা এরকম না যে ঘুরে ফিরে একটা দুইটার মধ্যেই আসবে। বিসিপিএস যেহেতু পরীক্ষাটার মধ্যে ভ্যারিয়েশন আনার চেষ্টা করছে, সেহেতু কিন্তু আপনাদের যে কোনো টপিকস থেকে আপনাদের ড্রাই প্রসিডিউর বা ওয়েট প্রসিডিউর আসতে পারে। তো এই বইটাও আপনাদের পরীক্ষার জন্য খুবই হেল্পফুল। এবং সেই সাথে আপনাদের যে শর্ট কেস পরীক্ষা আছে, শর্ট কেস যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল যে পার্টটা, প্রত্যেকটা স্টেশনে 10 মিনিট করে সময় থাকে, 10 মার্কস প্রত্যেকটা স্টেশনে, এবং 5টা স্টেশন থাকে। সেইখানে কিন্তু আপনাদের 3 থেকে 4টা শর্ট কেস থাকে। তো এই শর্ট কেস গুলোর জন্য আপনারা কিন্তু জিসি পলসারের শর্ট কেসের একটা বই আছে, সেই বইটা কিন্তু ফলো করতে পারেন। এবং সেই সাথে কিন্তু রিসেন্ট যে এক্সাম গুলো, সেগুলোতে কিন্তু জয়েন্ট এক্সামিনেশন, নার্ভ এক্সামিনেশন, আলসার এক্সামিনেশন, হ্যাঁ, এই এক্সামিনেশন গুলো কিন্তু আসছে। তো এই এক্সামিনেশন গুলোর জন্য আপনারা এমআরসিএস এর পার্ট বি এর কিছু বই আছে, যেখানে জয়েন্ট এক্সামিনেশন, নার্ভ এক্সামিনেশন এবং হচ্ছে লোয়ার লিম এক্সামিনেশন, এগুলো কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে। তো আমরা আমাদের যে অস্কি যে ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু আমরা জেনেসিসের যে রেগুলার ব্যাচ, সেই রেগুলার ব্যাচের আমরা কিন্তু শেষের দিক থেকেই, বা আমরা কিন্তু আমাদের রুটিন যে উইকলি ক্লাসগুলো থাকে, এই উইকলি ক্লাসগুলোর মাঝে মাঝে আমরা কিন্তু ক্লিনিক্যাল ক্লাসগুলো দিয়ে দেই। কারণটা কি? কারণটা হচ্ছে আপনার ক্লিনিক্যাল প্রিপারেশনটা নেওয়ার যে সময়, এই সময়টা কিন্তু দেখা যায় যে লাস্টের দিকে পরীক্ষার আগে সময় পাওয়া যায় না, এবং রিটেন পরীক্ষার পরেও আপনি কিন্তু খুব বেশি সময় পাবেন না অস্কি পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়ার জন্য। তো এই জন্য কি করি আমরা হচ্ছে আমাদের যে রেগুলার ব্যাচ আছে সেখানে কিন্তু আমরা উইকলি ক্লাসগুলোর মাঝে মাঝে আমরা কিন্তু এই ক্লিনিক্যাল ক্লাসগুলো দিয়ে থাকি। তো যেটা হয় যে রিটেন পরীক্ষার ইম্পর্টেন্ট টপিকস সেটা কিন্তু ক্লিনিক্যাল পরীক্ষার ইম্পর্টেন্ট টপিকস এর সাথে অনেক সময় ওভারল্যাপ হয়, এবং দুইটা প্রিপারেশনই আপনি যখন যে কোনো টপিক থেকে আপনি রিটেন, এসবিএ এবং হচ্ছে অস্কি বা অস্কি যে স্টেশন গুলো থাকে, তিনটাই যখন একসাথে প্রিপারেশন নিয়ে নেন, তখন কিন্তু আপনার একটা কনক্রিট একটা প্রিপারেশন চলে আসে। তো এই প্রিপারেশনটা আসলে যেটা হয় যে আপনারা কনফিডেন্ট থাকেন যে না, আমরা হচ্ছে মোটামুটি কনফিডেন্ট থাকবেন যে আমি পারবো। তো মিড টার্ম পরীক্ষায় কনফিডেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। এমনও হয়েছে যে দেখা গেছে যে একটু কম পড়ছে, কিন্তু চেষ্টা করছে, পাশ করে গেছে। হ্যাঁ, কিন্তু মিড টার্ম পরীক্ষায় অনেকে একটু ঘাবড়ে যায়, যেহেতু অনেক সময় আমরা পরীক্ষা যে আমরা যে রেগুলার যে পরীক্ষা দেই, সেই পরীক্ষার সাথে আমরা টাচে না থাকলে অনেক সময় কোশ্চিন কঠিন হলে আমরা ঘাবড়ে যাই। তো জেনেসিসে আমরা যেটা বিশ্বাস করি যে আপনি যে এক্সাম, ফাইনাল এক্সাম দেওয়ার আগে এই ফাইনাল এক্সামের রিহার্সাল যত করবেন, আপনি ফাইনাল এক্সামের জন্য ততটাই আপনি শানিত থাকবেন। তো জেনেসিসে আমরা যেটা করি যে আপনাদের রেগুলার উইকলি এক্সাম গুলো মাঝে মাঝে হচ্ছে রিভিউ টেস্ট, রিভিউ মডেল টেস্ট, এবং রিভিউ মডেল টেস্ট শেষ হলে হচ্ছে ফাইনাল মডেল টেস্ট, এবং লাস্টলি মক টেস্ট। তো এই পরীক্ষাগুলোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের এই প্র্যাকটিস গুলো যাতে হয়। তো এটাই হচ্ছে আপনাদের খুব সংক্ষেপে যে রিটেন এবং হচ্ছে ক্লিনিক্যাল পার্টের আপনাদের সিলেবাস এবং পরীক্ষার প্যাটার্ন। তো লাস্টলি আমি 2-3টা কথা বলবো আমি মিড টার্ম সম্পর্কে, যে মিড টার্ম পরীক্ষায় কখনোই আপনার কিন্তু নার্ভাস হওয়া যাবে না। হ্যাঁ, আপনি মনে করতে পারেন যে এই টপিকটা আমি হয়তো আগে পড়ি নাই, বা এই টপিকটা আমি হয়তো আমার জানা নাই। হ্যাঁ, কিন্তু আপনি 2 বছর ট্রেনিং করছেন, 2 বছর ট্রেনিং করার পরে আপনার কিন্তু এমন কোনো টপিক নাই আপনার আপনি কিছু না কিছু জানেন না। হ্যাঁ, আপনি কিন্তু প্রত্যেকটা জিনিসই আপনার রেসিডুয়াল একটা নলেজ তৈরি হয়ে যায়। তো আপনি যদি কনফিডেন্ট থাকেন না আমি বিষয়টা পড়ছি, তাহলে কিন্তু আপনি ঠিক মতো অ্যান্সার পারবেন। আর আমাদের যে
জেনেসিসের যে ক্লাসগুলো থাকে এগুলো আপনারা ট্রাই করবেন যে আপনারা যদি ঢাকার মধ্যে থাকেন তাহলে ক্লাসগুলো যাতে অফলাইনে সেন্টারে এসে করতে পারেন। কারণ আপনি যদি সেন্টারে আসেন আপনি কিন্তু ক্লাসগুলো ইনস্ট্যান্টলি করে ফেলছেন। আপনার ক্লাসটা করার যে সময়টা সে সময়টা আপনি ক্লাস করার মাধ্যমেই আপনার আহ, সেই সময় ক্লাসটা শেষ করে ফেলছেন। কিন্তু অনেক সময় অনলাইনে যেটা দেখা যায় যে অনলাইনে ক্লাস করতে যেই দিন ক্লাস থাকে ওই দিন ক্লাস করা হয় না, পরে ক্লাসটা মেকআপ করতে গেলে দেখা যায় যে 2 থেকে 3 দিন সময় লাগে। তো আপনারা সবাই চেষ্টা করবেন যে ক্লাসগুলো যাতে অফলাইনে করে ফেলতে পারেন, জেএসএস সেন্টারে আসে। যদি সম্ভব না হয় তাহলে অনলাইনে করবেন। অনলাইনে লাইভ যাতে থাকতে পারেন এবং লাইভ যাতে ক্লাসে কমিউনিকেট করতে পারেন সেই জিনিসটা খেয়াল রাখবেন। এবং আমাদের যে ক্লাসগুলো এগুলো কিন্তু আপনাদের জুলাই যে 26 সেশনের যে ব্যাচ আমরা যেটা আজকে ওরিয়েন্টেশন প্রোগ্রাম হচ্ছে, আপনাদের পরীক্ষা কিন্তু 15 দিন আগিয়ে নেওয়া হয়েছে। বিসিপিএস এ কিন্তু অলরেডি এটা নোটিশ আকারে দিয়ে দেওয়া হয়েছে যে আপনাদের এই জুলাই 25 সেশনের যে পরীক্ষা 26 সেশনের যে পরীক্ষাটা সেটা কিন্তু জুন মাসে 15 দিন আগেই 1 জুলাই না হয়ে 15 দিন কিন্তু আগে অনুষ্ঠিত হবে। তো এটা ফাইনাল নোটিশ আপনারা ইনশাল্লাহ পাবেন, কিন্তু আপনাদের কিন্তু সেই টাইম লিমিটেশনটা মাথায় রেখে প্রিপারেশন নিতে হবে যে আপনার 15 দিন আপনি কম সময় পাচ্ছেন এবং এই জুন মাসে যদি আপনার পরীক্ষা হয় তাহলে কিন্তু তার 1 থেকে 1.5 মাস আগেই আপনার ফর্ম ফিল আপ করতে হবে। কাজেই ফর্ম ফিল আপের আপনার এই 1 থেকে 1.5 মাস আগেই আপনার কিন্তু পড়াশোনা মোটামুটি তৈরি করে ফেলতে হবে। কাজেই আপনাদের হাতে কিন্তু খুব বেশি সময় নাই। যদি টোটাল যদি সময় ধরি তাহলে কিন্তু 5 মাস। কিন্তু যদি এই সময়গুলো যদি আমরা যদি টুকটাক সময় যেগুলো আপনার নষ্ট হবে সেগুলো সময় বাদ দিলে দেখবেন যে মোটামুটি 4 মাস আপনি হাতে সময় পাচ্ছেন। তো এখন কিন্তু আপনার সময় নষ্ট করার কোনো সময় নেই। আপনাকে খুব সিরিয়াসলি প্রিপারেশন নিতে হবে এবং একটা সুপারভাইজড পড়াশোনা করতে হবে। কারণ আপনি যদি এখন হ্যাপাজার্টলি পড়েন বা আপনি যদি নিজে নিজে পড়তে যান দেখবেন যে আপনি কোনো না কোনো টপিক বাদ চলে যাচ্ছে। তো আপনি হচ্ছে সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি যদি একটা গাইডেন্সে বা হচ্ছে একটা যদি সিস্টেমিক পড়াশোনার সাথে সংযুক্ত থাকেন আপনার পড়াশোনাগুলো কিন্তু আপ টু ডেট হয়ে যাবে। এবং আমাদের যে জেনেসিসের যে ক্লাসগুলো এখানে কয়েকটা ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলা উচিত। সেটা হচ্ছে আমাদের ক্লাসগুলো কিন্তু অফলাইনে যে ক্লাসগুলো আপনারা দেখছেন এগুলো কিন্তু ক্লাস হওয়ার 24 ঘন্টার মধ্যে ক্লাসগুলো কিন্তু আপলোড হবে। তো কাজেই আমরা লাইভ ক্লাসগুলো কেন লাইভে করতে বলি, কারণ আপনি ক্লাসটা যদি লাইভে করে ফেলেন তাহলে কিন্তু আপনার এই ক্লাসটা কিন্তু আপনাকে আর ওয়েট করতে হচ্ছে না যে ক্লাসটা কখন আপলোড হবে এবং কখন ক্লাসটা আমি দেখব। আপনি লাইভ দেখে ফেললেন তাহলে আপনার ওয়েট করাটা লাগলো না। তো এটা হচ্ছে অফলাইনে ক্লাস করার সুবিধা। এবং এই সাথে আপনার এই ক্লাসগুলো কিন্তু রিটেন পরীক্ষার লাস্ট দিন পর্যন্ত আপনার ক্লাসগুলোর অ্যাক্সেস কিন্তু ওয়েবসাইটে থাকবে। আর এই রেগুলার ব্যাচে আপনাদের যে ক্লিনিক্যাল যে ক্লাসগুলো আছে সেই ক্লিনিক্যাল ক্লাসগুলো অ্যাটলিস্ট যে রেগুলার ব্যাচের যে ক্লিনিক্যাল ক্লাসগুলো এই ক্লাসগুলো আপনারা হচ্ছে ক্লিনিক্যাল পরীক্ষার আগ পর্যন্ত পাবেন। কিন্তু আপনাদের পরীক্ষার আগে আমাদের অসপি এবং অস্কির জন্য নতুন একটা সিনক্রোনাইজড একটা ব্যাচ একটা শুরু হয় সাধারণত। এবং এই ব্যাচটার স্পেশালিটি হচ্ছে এখানে আপনারা হ্যান্ডস অন ট্রেনিং করতে পারবেন। যারা হচ্ছে আপনারা যারা শর্ট কেস পরীক্ষা দিবেন, অসপি পরীক্ষা দিবেন, এই স্টেশনগুলো আপনারা পরীক্ষার আগে হ্যান্ডস অন ট্রেনিং জেনেসিস সেন্টারে এসে আপনারা নিজেরা প্র্যাকটিস করে নিজেরা পেশেন্টে বা হচ্ছে ডামির উপরে প্র্যাকটিস করে আপনারা কিন্তু পরীক্ষার কনফিডেন্সটা নিয়ে যেতে পারবেন। এবং এই আমাদের এই ব্যাচটার মূল বিশেষত্ব হচ্ছে আমরা কাউন্সেলিং সেশন এবং ম্যাজিক্যাল সেশন, যেখানে আপনারা নিজেরা আহ, আহ, আপনাদের হচ্ছে যারা হচ্ছে কলিগ আছেন বা হচ্ছে একসাথে প্রিপারেশন নিচ্ছেন একজন আরেকজনের সাথে ডিসকাস করে সেই কাউন্সেলিং গুলো আপনারা নিজেরাই করবেন এবং সেই সাথে আপনারা হিস্ট্রি টেকিংও নিবেন। এইভাবেই কিন্তু আপনাদের ফ্লুয়েন্সিটা আসবে এবং পরীক্ষার হলে আপনাদের কথাবার্তা ফ্লুয়েন্ট থাকবে এবং আপনার কনফিডেন্সটা আপনি ধরে রাখতে পারবেন। তো এই আমরা ফিলিং শেয়ারিং এ আমরা ইমরান হোসেন ভাই, উম্মে আতিয়া আপু, আমরা ভাই এবং আপুর কাছ থেকে শুনলাম যে এই অসপি এবং অস্কি ব্যাচের যে পারফরমেন্স এবং এখানে যে ফাইনাল যে আমাদের যে প্র্যাকটিসটা ম্যাজিক্যাল সেশন এবং মক টেস্ট সেটা কতটুকু হেল্প করছে। তো আসলে পরীক্ষা
আপনি যে পড়লেই পাশ করতে পারবেন ব্যাপারটা এরকম না। পরীক্ষা পাশ করার মন্ত্রটাই লুকিয়ে থাকে আপনি কতটুকু কনফিডেন্ট। তো আমরা যেটা করি যে আপনার কনফিডেন্সটা বাড়িয়ে তুলি, এবং আপনি যতটুকুই জানেন আপনি যদি জেনেসিসে প্র্যাকটিস করে যান অসপি এবং অস্কি ব্যাচের, যেটা আমরা পরীক্ষার আগে ব্যাচটা শুরু করি, সেই ব্যাচে যদি আপনি অ্যাডমিট থাকেন, সেইখানে আপনাদের যে কনফিডেন্সটা এটা আপনার নিজের প্র্যাকটিসের মাধ্যমে বুস্ট আপ করতে পারবেন। তো মোটামুটি এটাই হচ্ছে, আমি খুব সংক্ষেপে একটু দ্রুত বলার চেষ্টা করলাম। মোটামুটি সবকিছুই কাভার হয়েছে। তো আশা করছি আপনাদের এই স্বল্প সময়ের মধ্যে আপনারা কনফিডেন্টলি দ্রুত প্রিপারেশন নিতে পারবেন। আপনারা মোটামুটি 1.5 বছর আপনাদের ট্রেনিং হয়ে গিয়েছে, আপনারা মোটামুটি সবই জানেন। জাস্ট এই লাস্ট 5 থেকে 6টা মাস আমরা আপনার কনফিডেন্সটাকে বুস্ট আপ করার চেষ্টা করব। তো অসংখ্য ধন্যবাদ। আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করলাম, কিন্তু আশা করি সবার আহ, আহ, জন্য একটু হলেও যদি হেল্প হয় তাহলে আমার কষ্টটা সার্থক হবে। আহ, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ভাইয়া। আসলে আহ, একদম পুরো বিসিপিএস এর ফুল কারিকুলামটা সুন্দরভাবে এবং সুন্দরভাবে একদম আপনার স্লাইড শেয়ারের মাধ্যমে আসলে দেখাইছেন। আমি মনে করি আসলে যারা নতুন এই ব্যাচের সাথে কন্টিনিউ করতেছে তারা আশা করি ক্লাস শুরুর আগেই একটা রোড ম্যাপ কিভাবে পড়তে হবে, কোথায় কোথায় এমফাসাইজ দিতে হবে এই ব্যাপারে তারা আসলে একটা প্রিলিমিনারি ধারণা পাইছে। তো যারা পার্টিসিপেন্ট ছিলেন, যারা এই ব্যাচের সাথে কন্টিনিউ করবেন, ইনশাল্লাহ আগামীতে আপনাদের সাথে হয়তো আবারও দেখা হবে। আর আজকে হয়তো ওরিয়েন্টেশনে আপনারা আমাদের মেন্টরদের কথা শুনলেন, আমাদের রিসেন্ট পাস করা দুই ভাইয়াপুর ফিলিং শেয়ার শুনলেন। তো আশা করি আহ এখান থেকে তারপরে আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন সিলেবাস সম্পর্কে আলোচনা করা হলো। তো আপনাদের অনেকের কাছে বিষয়টা তো ক্লিয়ার হয়েছে, কারো কাছে হয়তো কিছুটা কনফিউশন থাকলেও থাকতে পারে, তবে এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। আগামীতে আপনাদের যখন মেইন ক্লাসগুলো শুরু হবে আশা করি তখন আপনাদের বিষয়গুলো পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি আপনাদের আগামীতে একটা ভালো ফলাফল হবে। আর আপনারা জানেন হয়তোবা যে বিসিপিএস কিন্তু এখন পরীক্ষাটা 15 দিন আগায় নিয়ে আসছে। তো আপনাদেরকেও কিন্তু শেষ মাসটাকে বাদ দিয়ে ধরতে হবে কিন্তু। আপনারা অনেকে হয়তো বা মাসের হিসাব করতেছেন যে আসলে জানুয়ারি আজকে অলরেডি 21 তারিখ, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন মাসে আপনাদের পরীক্ষা। এবং মনে রাখবেন পরীক্ষার আগ দিয়ে কিন্তু অনেক কাজ থাকে। আপনাদের লগ বুক জমা দেওয়া, ফর্ম ফিল আপ করা, ক্লিয়ারেন্সের কাগজপত্র নেওয়া, আপনাদের প্রভিশনাল সার্টিফিকেটে সাইন নেওয়া, সেগুলো আবার ডিপার্টমেন্ট হেড পরিচালকের সাইন নিয়ে সেগুলো আবার বিসিপিএস এ নিয়ে যাওয়া। তো সবকিছু মিলে কিন্তু শেষ সময়টা মে জুন মাসটা কিন্তু আপনাদের খুবই দৌড়ের উপরে যাবে, ঠিক আছে? এবং এই কাজগুলোতে কিন্তু প্রচুর সময় দিতে হবে। তো আপনারা কিন্তু টাইমটা সেভাবে ক্যালকুলেট করবেন যখনই পড়ার, যেহেতু এই ব্যাচের সাথে আপনারা এন্ট্রি হয়েছেন, পড়ার রোড ম্যাপটা করার সময় অবশ্যই কিন্তু শেষ মাসটাকে বাদ দিয়ে ধরবেন। জুন মাসে কিন্তু ওইভাবে কোনো প্রিপারেশন বা ওইভাবে কোনো ছক রাখবেন না যে ওই মাসে যে পড়বেন, কারণ ওই শেষ মাসে কিন্তু অনেক হ্যাসেল হয় এই দৌড়াদৌড়ি নিয়ে। তো এটা আমি আগে যেহেতু আমরা এই স্টেজটা পার করে আসছি তাই আগে থেকে একটু বলে রাখলাম। তো পরবর্তী ক্লাসগুলোতে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। তো আমি শেষ করব এখন। আহ আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনারা যারা আগামী জুলাই সেশনে পরীক্ষা দিতে যাচ্ছেন বা জুনে পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনারা জানেন হয়তো বা যে মিড টার্মে অ্যাপিয়ারের কিছু ক্রাইটেরিয়া আছে। তার মধ্যে যেমন এই লগ বুক আছে, ট্রেনিং ম্যাটেরিয়ালস গুলো আছে, সেই সাথে কিছু ম্যান্ডেটরি ট্রেনিং বিসিপিএস এর আছে, যেমন আপনার আরটিএমডি ট্রেনিং আছে, আইসিটি ট্রেনিং আছে, দেন হচ্ছে বেসিক সার্জিক্যাল আছে, এবং খুব সম্ভবত আপনাদের সেশন আছে কিনা আমি জানি না যে কমিউনিকেশন স্কিলটা আহ হচ্ছে ম্যান্ডেটরি করছে কিনা। যদি অ্যাটলিস্ট আপনাদের মিড টার্মের আগে যে ম্যান্ডেটরি ট্রেনিং গুলো আছে এগুলো কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করে ফেলেন, কারণ পরবর্তীতে কিন্তু স্লট নিয়ে ঝামেলা হয় বা দেখা যায় যে একেবারে শেষে স্লট ফেলে দেয়, তখন কিন্তু দেখা যায় যে ওই একটা ট্রেনিং সার্টিফিকেটের জন্য আপনাদের এই রেজিস্ট্রেশনের কাজ ডিলে হচ্ছে। পরীক্ষার আগে আসলে এইগুলো খুবই আনইউজুয়াল একটা হ্যাসেল। তো এইগুলো হ্যাসেল প্রিভেন্ট করার জন্য কারো যদি ট্রেনিং বাদ থাকে, কোনো ম্যান্ডেটরি ট্রেনিং যদি বাদ থাকে, এখনই রেজিস্ট্রেশন করে নিবেন যাতে করে অ্যাটলিস্ট এই 1-2 মাসের মধ্যে আপনারা এই ট্রেনিং গুলো কমপ্লিট করে ফেলতে পারেন। পরীক্ষার আগে অ্যাটলিস্ট হচ্ছে হ্যাসেল ফ্রি ভাবে অন্ততপক্ষে আপনারা রেজিস্ট্রেশন গুলো করতে পারেন। তো ঠিক আছে, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আমি শেষ করব আজকে। আসলে আমাদের মেন্টরদের কথা শুনলাম, ফিলিংস শেয়ার শুনলাম, আসলে অনেক কিছু আজকে আমরা জানলাম। তো
তো আপনারা যারা এই ব্যাচের সাথে কন্টিনিউ করতেছেন, আশা রাখবো ইনশাল্লাহ আগামী জুলাইতে আপনাদেরকে নিয়ে আবারও হয়তো একটা ফিলিং শেয়ার প্রোগ্রাম হবে। সেদিন হয়তো বা আপনাদের আজকে যেভাবে শুনলাম, সেদিন হয়তো বা যে দর্শক হিসেবে আপনাদের কাছে আপনাদের ফিলিংস গুলো আবারও শুনবো। এটাই আসলে প্রত্যাশা। তো ভালো থাকেন সবাই, আপনাদের আগামী দিনগুলো খুবই স্মুথ হোক, আল্লাহ পাক আপনাদের মিড টার্ম পর্যন্ত সমস্ত জার্নি সহজ করে দিক। আপনাদের প্রতি শুভকামনা থাকলো। আর যে কোনো প্রবলেম হলে, যে কোনো সমস্যার জন্য জেনেসিস ইনশাআল্লাহ আপনাদের পাশে সবসময় আছে। আপনাদের জন্য শুভকামনা নিয়ে আমি আসলে শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।